কেমন লাগলো? ভালো, বেশ মিষ্টি। জীবনটাও এমন হতে পারে যদি আপনি চান। সবার কপালে মিষ্টি থাকে না রিমি। কপাল তো নিজের হাতে বদলানো যায়। সব সময় যায় না। কিছু কিছু রাস্তা থেকে ফেরার কোনো পথ থাকে না। রিয়াদের গলায় একটা হাহাকার ছিল। কফি শপের বিল মিটিয়ে তারা দুজন রাস্তায় বেরিয়ে আসে। রোদের তেজ কিছুটা কমেছে। রিমি বলে সে একটু সামনে পার্কে হাঁটতে চায়। রিয়াদ তার পিছু পিছু হাঁটে। পথে একটা ছোট বাচ্চা ফুল বিক্রি করছে। ভাইয়া, আপুরে একটা ফুল দেন না। আমি অনেক দূরে চলে যাচ্ছি নাফিস, ঠিক সেখানেই যেখানে রিমি আমার জন্য অপেক্ষা করছে। ওর জানাজাটা খুব সুন্দর করে দিও ভাই। ও খুব সাদামাটা থাকতে ভালোবাসতো। ওর কবরের উপরে কোনো দামি অহংকারী ফুল দেওয়ার দরকার নেই, শুধু কয়েকটা বেলি ফুল ছড়িয়ে দিও। ওগুলোতে রিমির মতো একটা স্নিগ্ধতা থাকে, একটা পবিত্রতা থাকে। জানো নাফিস, আমি সারা জীবন শুধু মানুষের রক্ত দেখেছি, বারুদের গন্ধ শুকেছি। 10 বছর বয়সে চোখের সামনে যখন মা বাবাকে বিনা চিকিৎসায়, বিনা অপরাধে মরতে দেখলাম, তখন এই নিষ্ঠুর সমাজ আমার হাতে বইয়ের বদলে অস্ত্র ধরিয়ে দিয়েছিল। কেউ একবেলা ভাত দেয়নি, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। বাঁচার তাগিদে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একজন মানুষ। আমার বুকে কোনো হৃদয় ছিল না রে, ছিল একটা জ্যান্ত পাথর। কিন্তু যেদিন প্রথম ছায়ানটের দরজার ফাঁক দিয়ে ওকে চোখ বন্ধ করে সেতার বাজাতে দেখলাম, সেদিন আমার বুকের ওই পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এতক্ষণ যার কথা শুনছিলেন সে হলো আমাদের আজকের গল্পের নায়ক রিয়াদ আহমেদ। তার জীবনে এত কষ্ট কিসের, সেটাই জানার জন্য আমাদের গল্পটা শুরু থেকে শেষ অবধি শুনতে হবে। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা। গুলশানের 5 স্টার হোটেল ইম্পেরিয়াল এর রুফটপ লাউঞ্জে মৃদু আলো আর ধীরলয়ের মিউজিক চলছে। এক কোণের সোফায় বসে দামি স্যুটে পরিপাটি হয়ে কফি খাচ্ছে রিয়াদ। এই হোটেলের জেনারেল ম্যানেজার এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক অবিসংবাদিত নাম। হোটেল বয় এসে বলে, স্যার, 3 নম্বর টেবিলে কয়েকজন গেস্ট খুব ঝামেলা করছে। কি হয়েছে সেখানে? ওরা অনেকক্ষণ ধরে ওয়েটারদের গালিগালাজ করছে আর অন্যান্যরা গেস্টের ডিস্টার্ব করছে। মনে হয় মাতাল। সিকিউরিটিকে ডাকুনি কেন? ডেকেছিলাম স্যার, কিন্তু ওরা সিকিউরিটিকেও হুমকি দিচ্ছে। ওরা নাকি পুরান ঢাকার জামান ভাইয়ের লোক। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। রিয়াদ কফির কাপটা টেবিলে রেখে খুব শান্ত পায়ে 3 নম্বর টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে 4-5 জন বিশাল দেহী লোক বসে জোরে জোরে হাসছে আর বিশৃঙ্খলা করছে। রিয়াদ টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি, আপনাদের বোধহয় একটু ভুল হচ্ছে। কিসের ভুল? তুই কে রে ভাই? আমি এই হোটেলের ম্যানেজার। এই লাউঞ্জে 3 ধরনের মানুষের আসা নিষেধ। 1, যাদের বয়স কম। 2, যারা অন্যের শান্তি নষ্ট করে। আর 3, যাদের আমি ব্যক্তিগতভাবে একদম পছন্দ করি না। তো আমরা কোন ক্যাটাগরিতে পড়ি? আপনারা 3 নম্বর ক্যাটাগরিতে পড়েন। আপনারা বিল পে করে এখনই এখান থেকে বেরিয়ে যান। তুই জানিস আমরা কার লোক? এক থাপ্পড় দিয়া তোর এই কোট প্যান্ট খইলা নিমো। জায়গায় নিজের কাজ কর। রিয়াদের চোখে কোনো পরিবর্তন আসে না, একদম স্থির আর বরফের মতো ঠান্ডা। সে কোনো উত্তর না দিয়ে টেবিলের উপরে থাকা কাছে ভারী অ্যাশট্রেটা হাতে তুলে নেয়। চোখের পলকে সে অ্যাশট্রে দিয়ে লোকটার মাথায় এমন জোরে আঘাত করে যে লোকটা ফ্লোরে ছিটকে পড়ে। শালারে ধর। বাকি 4 জন রিয়াদের উপর ঝাঁপিয়ে পড়ার আগেই রিয়াদ নিজের জায়গা থেকে সরে যায়। সে কোনো অস্ত্র বের করে না, শুধু নিজের নিখুঁত মার্শাল আর্ট ব্যবহার করে একজনের হাঁটুতে লাথি মারে, আরেকজনের হাত মুচড়ে টেবিলের উপর আছাড় দেয়। মাত্র 2 মিনিটের মধ্যে 5 জন বিশাল দেহী লোক হাত পা ভেঙে ফ্লোরে পড়ে গঙ্গাতে থাকে। বয়, সিকিউরিটিকে বলো এদের বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে আর ফ্লোরটা পরিষ্কার করে দিতে। রিয়াদ নিজের স্যুটের কলারটা ঠিক করে আবার নিজের টেবিলে ফিরে যায়। সে খুব শান্তভাবে কফির কাপে চুমুক দেয়। তার চোখে কোনো অনুশোচনা বা উত্তেজনা নেই। সে যেন এক আবেগহীন
কিলিং মেশিন। এই হলো আমাদের গল্পের নায়ক রিয়াদ আহমেদ। বাকি পরিচয় থাকলে বুঝতে পারবেন। রুপটপে এই ঘটনার পর রাতের অন্ধকারে কেটে গিয়ে সকালে ঢাকার আকাশে কড়া রোদ ওঠে। রিয়াদ নিজের ফ্ল্যাটে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল সেরে আবার নতুন স্যুট পরে বেরিয়ে পড়ে। সকাল 9টায় সে পৌঁছেই তার বস সিকান্দার সাহেবের রাজকীয় ম্যানশনে। সিকান্দার ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। বস রিয়াদ, তোকে সকাল সকাল কষ্ট দিলাম। কোনো কষ্ট না বস, আপনি আজই দুবাই যাচ্ছেন? হ্যাঁ, আজকে দুপুরে ফ্লাইটে। ওখানে কিছু ইনভেস্টমেন্টের কাজ আছে, অন্তত 1 সপ্তাহ তো লাগবেই। আপনার সিকিউরিটির সব ব্যবস্থা আমি করে দিয়েছি বস। আমার সিকিউরিটি নিয়ে আমি ভাবছি না রে রিয়াদ, আমি ভাবছি অন্য একটা বিষয় নিয়ে। তুই তো জানিস আমার একটা ছোট মেয়ে বন্ধু আছে। জি বস, জানি। সিকান্দার ড্রয়ার থেকে একটি মেয়ের ছবি বের করে টেবিলের ওপর রিয়াদের দিকে এগিয়ে দেয়। মেয়েটির নাম রিমি। ওর বয়স আমার চেয়ে অনেক কম, কিন্তু আমার কাছেও খুবই স্পেশাল। আমি ওকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। তাহলে সমস্যা কোথায় বস? সমস্যা হলো, গত কিছুদিন ধরে আমার মনে হচ্ছে ওর জীবনে অন্য কেউ এসেছে। ও আমার আড়ালে অন্য কোনো পথ খুঁজছে। আমি কি করতে পারি বস? আমি দুবাই থাকা অবস্থাতে তুই ওর সাথে ছায়ার মতো লেগে থাকবি। ও কোথায় যায়, কার সাথে মেশে, সব খেয়াল রাখবি। জি বস, আমি নজর রাখবো। শুধু নজর রাখলে হবে না রিয়াদ, যদি দেখিস আমার সন্দেহ সত্যি, তবে তুই আমাকে সাথে সাথে কল দিবি। আর যদি আমি আপনাকে কল দিতে না পারি? যদি কোনো কারণে আমাকে কল দিতে না পারিস, তবে তুই নিজেই ওদের দুজনকে শেষ করে দিবি, কোনো প্রমাণ রাখবি না। জি বস, আপনার অর্ডার অক্ষরে অক্ষরে পালন হবে। রিয়াদ বসের সামনে থেকে রিমির ছবিটা পকেটে নিয়ে বেরিয়ে আসে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। ঢাকার রাস্তায় তখন প্রচণ্ড জ্যাম। রিয়াদ গাড়ি চালিয়ে ধানমন্ডির দিকে এগোয়। সে জানে রিমি বিকেলবেলা ছায়ানটে মিউজিক শেখায়। বিকাল 4টা। ছায়ানটের করিডোরগুলো একদম শান্ত। ভেতর থেকে একটা পুরনো আর স্নিগ্ধ সেতারের সুর ভেসে আসছে। রিয়াদ ধীর পায়ে অডিটোরিয়ামের আধা খোলা দরজার সামনে এসে দাঁড়ায়। সে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকায়। অডিটোরিয়ামের বিশাল জানালার পর্দা সরিয়ে পড়ন্ত বিকেলে সোনালি রোদ এসে পড়ছে রিমির মুখে। রিমি চোখ বন্ধ করে একমনে সেতারা বাজাচ্ছে। তার পরনে একটা সাধারণ সুতির 3 পিস, চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। রিয়াদের মতো একটা পাথর কঠিন গ্যাংস্টার এই প্রথমবার কোনো মেয়ের স্নিগ্ধতা দেখে স্তব্ধ হয়ে যায়। কি অদ্ভুত মায়া! রিয়াদ নিজের অজান্তে ফিসফিস করে ওঠে। রিমি সেতারের সুর আর রিয়াদের হার্টবিটের শব্দ যেন এক হয়ে যায়। রিয়াদ বুঝতে পারে এই মেয়েটির পবিত্রতা তার অন্ধকারের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। হঠাৎ রিমি সেতারা বাজানো থেমে যায়। সে চোখ খুলে দরজার দিকে তাকায়। কে ওখানে? ভেতরে আসুন। রিয়াদ একটু অপ্রস্তুত হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করে। আপনি কি কাউকে খুঁজছেন? ক্লাস তো শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি সিকান্দার সাহেবের কাছ থেকে এসেছি। ও, ওয়ালাইকুম আসসালাম। আপনি রিয়াদ ভাই? উনি আমাকে বলেছিলেন আপনি আসবেন। জি, বস দুবাই গেছেন। উনি বলে গেছেন এই কয়দিন আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি যেন ব্যবস্থা করি। আমার তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, তবে আপনি যখন এসেছেন তখন কাল দুপুরে আমার সাথে লাঞ্চ করতে পারেন। আমি আপনাকে কল করে লোকেশন জানিয়ে দিব। জি আচ্ছা, আমি সময় মতো চলে আসব। আপনার কি সেতারের সুর ভালো লাগে রিয়াদ ভাই? আমি আসলে এসব খুব একটা বুঝি না, তবে আপনার বাজানোটা খুব সুন্দর ছিল। ধন্যবাদ। কাল তাহলে দেখা হচ্ছে। রিয়াদ মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে আসে। তার বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় চলছে। সে গাড়িতে উঠে বসে এবং দীর্ঘক্ষণ স্টাইল হুইল ধরে চুপ করে থাকে। দিনের আলো নিভে গিয়ে শহরে তখন রাতের অন্ধকার নেমে এসেছে। রিয়াদ নিজের ফ্ল্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। রাত তখন 1:40। হঠাৎ তার ফোন বেজে ওঠে। হ্যালো মুন্না। ভাই জলদি পুরান ঢাকার ওই পুরনো গোডাউনটায় আয়, বস তোরে ডাকছে। বস তো আজ দুবাই চলে গেছেন, গোডাউনে কেন? বস যায় নাই, একটু ঝামেলা হয়েছে, তুই জলদি আয়। রিয়াদ কোনো প্রশ্ন না করে গাড়ি ঘুরিয়ে পুরান ঢাকার দিকে রওনা দেয়। রাত তখন 2টো। পরিত্যক্ত একটা স্যাঁতসেঁতে গোডাউনের ভেতর টিমটিমে আলো জ্বলছে। রিয়াদ ভেতরে ঢুকতে দেখে সিকান্দার একটা চেয়ারে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে মুন্না, যে সিকান্দারের আরেক চামচা এবং রিয়াদকে দু চোখে দেখতে পায় না। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে জামান।
বস, আপনার এই লোক আমার পোলাপানগুলারে এইভাবে মারলো, এইটার একটা বিচার তো লাগবে। তোর পোলাপান আমার হোটেলে গিয়ে মাতলামি করবে আর আমার ম্যানেজারকে ওদের ফুল দিয়ে বরণ করবে রে জামান। কিন্তু ভাইজান, ওরা তো আমার লোক আছিল, আমার তো একটা সম্মান আছে আন্ডারওয়ার্ল্ডে। কিসের সম্মান তোর? তুই তো রাস্তার একটা ছিসকে মাস্তান। আমি কি কোনো পাগল কুকুর পুষি নাকি যে বিনা কারণে কামড়াবে? রিয়াদ যা করেছে একদমই ঠিক করেছে। ভাইজান, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? মুন্না, ওকে ঘাট ধরে এখনই এখান থেকে বের করে দে। মুন্না আর বাকি বডিগার্ডরা জামানকে টেনে হেঁচড়ে গোডাউনের বাইরে নিয়ে যায়। জামান যাওয়ার সময় ঘুরে রিয়াদের চোখের দিকে তাকায়। তার চোখে এক ভয়ঙ্কর আক্রোশ আর খুনের নেশা জ্বলজ্বল করছে। এই অপমানের বদলা আমি নেমো রিয়াদ, তুই মরেছিস আমার হাতে। রিয়াদ কোনো উত্তর দেয় না, শুধু শান্ত দৃষ্টিতে জামানের চলে যাওয়া দেখে। সে জানে এই শহরে বেঁচে থাকতে হলে এমন অনেক শত্রুর জন্ম দিতে হয়। বস, লোকটা কিন্তু ভালো না। ও রিয়াদের ক্ষতি করার চেষ্টা করবে। ও কিছু করতে পারবে না রিয়াদ, তুই কাল থেকে তোর কাজে লেগে যা। মনে রাখবি, ওই মেয়ের উপর থেকে তোর চোখ যেন এক মুহূর্তের জন্য না সরে। জি বস, আপনি নিশ্চিন্তে দুবাই যান, আমি সব হ্যান্ডেল করে নেব। সিকান্দার গোডাউন থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠে। মুন্না রিয়াদের দিকে তাকিয়ে একটা বক্র হাসি দেয়। রিয়াদ জানে মুন্নাও তার পতন চাই, কিন্তু সে এসব নিয়ে ভাবে না। তার মাথার ভেতর শুধু একটা ঘোরের মতো ঘুরপাক খাচ্ছে রিমি, সেতারের সুর আর তার স্নিগ্ধ মুখশ্রী। রিয়াদ বুঝতে পারছে না তার এই অন্ধকার জীবনে রিমির এই হঠাৎ প্রবেশ কি কোনো আলোর সংকেত, নাকি এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। পুরান ঢাকার সেই স্যাঁতসেঁতে গোডাউনের উত্তেজনার পর রাত কেটে গিয়ে নতুন দিনের সকাল হয়। দুপুরের দিকে রিয়াদের ফোন বেজে ওঠে। রিমির পাঠানো লোকেশন অনুযায়ী সে বনানীর একটি শান্ত সিমসাম কফি শপের দিকে রওনা দেয়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা। কফি শপের এক কোণে জানালার ধারে টেবিলে রিমি বসে আছে। তার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খোলা। রিয়াদ তার দামি কালো স্যুট পরে ধীর পায়ে রিমির সামনে চেয়ারে এসে বসে। এখানকার চিজ কেকটা ট্রাই করবেন, খুব নাম করা। আপনি যেটা ভালো মনে করেন, আমার কফি হলেই চলে। কফি তো সবাই খায়, মাঝে মাঝে অন্য কিছু ট্রাই করা উচিত। আমার রুচি আসলে খুব একটা বদলায় না। সে তো দেখতেই পাচ্ছি, আপনি কি সবসময় এই ব্ল্যাক কফিই খান? হ্যাঁ, তিতো জিনিসটা আসলে খুব দ্রুত সহ্য হয়ে যায়। তিতো জিনিস সহ্য করা কি খুব প্রয়োজন আছে আপনার জীবনে? হয়তো আছে, মিষ্টি জিনিস মানুষের মনকে দুর্বল করে দেয়। রিমি মেনু কার্ডটা দেখে রিয়াদের চোখের দিকে তাকায়। রিয়াদ অপ্রস্তুত হয়ে চট করে নিজের নজর সরিয়ে নেয়। সে কফির কাপটা হাতে নিতে গিয়ে চামচটা টেবিলের ওপর ফেলে দেয়। স্টিলের চামচটা পাথরের মেঝের উপর পড়ে টং করে একটা তীক্ষ্ণ শব্দ তৈরি করে। আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না না, হাতটা একটু স্লিপ করলো মনে হয়। আপনার মতো মানুষও কি কখনো ভয় পায়? মানুষ মাত্রই ভয় পায়, কেউ প্রকাশ করে, কেউ করে না। আপনি কোন দলে? রিমি হাসতে হাসতে ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে দেয়। রাত টেবিলে রাখা টিস্যু পেপারটা নিয়ে খুব মনোযোগ দিয়ে নিজের আঙ্গুল মুছতে থাকে। রিয়াদের এই গম্ভীর ভাবের মাঝে রিমি একটা ডাক কমেডির সুর খুঁজে পায়। আচ্ছা রিয়াদ ভাই, আপনার এই স্যুটটা কি খুব দামি? মোটামুটি। কেন বলুন তো? না, আপনাকে দেখলে মনে হয় আপনি এই স্যুটের ভেতরে দম বন্ধ হয়ে মারা যাবেন। একটু ক্যাজুয়াল ড্রেস পরেন না কেন? কাজের খাতিরে পড়তে হয়। সিকান্দার সাহেব ডিসিপ্লিন খুব পছন্দ করেন। ডিসিপ্লিন মানে কি রোবট হয়ে যাওয়া? হয়তো তাই। আমার কাছে ডিসিপ্লিন মানেই হলো পারফেকশন। পারফেক্ট হওয়ার চেষ্টা করা খুব যন্ত্রণাদায়ক কাজ। যন্ত্রণা সহ্য করাই তো আমাদের কাজ। রিয়াদের এই রহস্যময় উত্তর শুনে রিমি কিছুক্ষণ চুপ করে থাকে। ওয়েটার এসে চিজ কেক আর কফি দিয়ে যায়। রিমি খুব যত্ন করে কেকটা কেটে এক টুকরো রিয়াদের দিকে বাড়িয়ে দেয়। নিন, তিতো জীবনের মাঝে একটু মিষ্টির ছোঁয়া নিন। আমি আসলে না করবেন না, এটা একটা রিকোয়েস্ট। রিয়াদ ইতস্তত করে কেকের টুকরোটা মুখে দেয়। রিমির হাতে ছোঁয়া আর কেকের মিষ্টি স্বাদ রিয়াদের ভেতর এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। সে বুঝতে পারে না সে কেন এই মেয়েটির সামনে আবার অসহায় হয়ে পড়ছে। কেমন লাগলো? ভালো, বেশ মিষ্টি। জীবনটাও এমন হতে পারে যদি আপনি চান। সবার কপালে মিষ্টি থাকে না রিমি। কপাল তো নিজের হাতে বদলানো যায়। সব সময় যায় না, কিছু কিছু রাস্তা থেকে ফেরার কোনো পথ থাকে না।
রিয়াদের গলায় একটা হাহাকার ছিল। কফি শপের বিল মিটিয়ে তারা দুজন রাস্তায় বেরিয়ে আসে। রোদের তেজ কিছুটা কমেছে। রিমি বলে সে একটু সামনের পার্কে হাঁটতে চায়। রিয়াদ তার পিছু পিছু হাঁটে। পথে একটা ছোট বাচ্চা ফুল বিক্রি করছে। ভাইয়া, আপুরে একটা ফুল দেন না। এসব নিতে হবে না, চলুন এখান থেকে। আরে দাঁড়ান তো, কেন নিতে হবে না? এগুলো শুধু শুধু টাকা নষ্ট। টাকা তো খরচ করার জন্যই। দাও তো বাবু, একটা লাল গোলাপ দাও। রিমি নিজের টাকা দিয়ে ফুলটা কেনে এবং সেটা রিয়াদের পকেটে গুঁজে দেয়। রিয়াদ হতভম্ব হয়ে নিজের পকেটের দিকে তাকায়। যে পকেটে সবসময় পিস্তল রাখে সেখানে আছে একটা গোলাপ ফুল। ফুলটা আপনার ওই গম্ভীর স্যুটের সাথে বেশ মানিয়েছে। মানুষ হাসাহাসি করবে। মানুষের কাজই হলো হাসাহাসি করা, আপনারা তো চিন্তা কেন? আমি অভ্যস্ত নই এসব নিয়ে। অভ্যাস তৈরি করে নিতে হয়। পার্কে পৌঁছানোর পর রিমি একটা বেঞ্চে বসে। রিয়াদ তার পাশে দাঁড়ায়। পার্কের কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি সবকিছু রিয়াদের কাছে নতুন মনে হচ্ছে। সে তার সারা জীবনে শুধু অন্ধকারের সাথে লড়েছে। আচ্ছা রিয়াদ ভাই, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা আমার জন্য না। কেন, আপনি কি মানুষ নন? আমি হয়তো মানুষ, কিন্তু আমার জগৎটা আলাদা। কেমন জগৎ সেটা, যেখানে কোনো ফুল নেই, কোনো গান নেই? সেখানে শুধু নিয়ম আছে, আর আছে আদেশ। আপনি কি সব সময় অন্যের আদেশেই চলবেন? সেটাই তো আমার দায়িত্ব। রিমির চোখের মায়া রিয়াদকে আজ যেন বিদ্রোহী করে তুলেছে। সে জানালার বাইরের দিকে তাকিয়ে হঠাৎ দেখে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা রিমির দিকে তাকাচ্ছে। রিয়াদের গ্যাংস্টার সত্তার সাথে সাথে জাগ্রত হয়। আপনার পরিচিত কেউ ওদিকে দাঁড়িয়ে আছে? কই কে? ওই যে ছাই রঙের শার্ট পরা। রিমি ওদিকে তাকাতেই তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। সে একটু চিন্তিত হয়ে পড়ে। রিয়াদ রিমির এই পরিবর্তনটুকু খুব নিখুঁতভাবে লক্ষ্য করে। না, কেউ নেই, আমি ঠিক দেখতে পাচ্ছি না। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলতে পারেন। না, কোনো সমস্যা নেই, চলুন, সন্ধ্যা হয়ে আসছে। রিমি দ্রুত পা চালিয়ে পার্ক থেকে বেরিয়ে আসে। রিয়াদ বুঝতে পারে রিমি কিছু একটা লুকাচ্ছে। রিমিকে তার বাসায় পৌঁছে দেওয়ার সময় গাড়িতে কেউ কোনো কথা বলে না। এক রহস্যময় নীরবতা পুরো গাড়ি জুড়ে থাকে। সাবধানে নামবেন। কাল সকালে কি কোনো কাজ আছে আপনার? না, কাল আমি ছায়ানটে নেই, একটু ব্যক্তিগত কাজ আছে। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। ফুলটা রেখে দেবেন কিন্তু। রিমি চলে যাওয়ার পর রিয়াদ গাড়ির হেডলাইট বন্ধ করে দেয়। সে দেখে রিমি নিজের গেট দিয়ে ভেতরে ঢুকে আবার বাইরে উকি দিচ্ছে। রিয়াদ গাড়িটা একটু দূরে নিয়ে গিয়ে আড়ালে দাঁড় করায়। ও কার জন্য অপেক্ষা করছে? কয়েক মিনিট পর রিয়াদের বাইনোকুলার ফ্রেমের ভেতর সেই ছেলেটা, যার নাম নাফিস। নাফিস বাইক নিয়ে রিমি গেটের সামনে এসে থামে। রিমি গেট খুলে বাইরে আসে এবং নাফিসকে জড়িয়ে ধরে। রিয়াদের বুকের ভেতর যেন হাজার হাজার কাঁচ একসঙ্গে ভেঙে চুরমার হয়ে যায়। নাফিস? ছেলেটার নাম কি নাফিস? রিয়াদ নিজের পকেট থেকে সেই গোলাপ ফুলটা বের করে, যে ফুলটা হাতে নিয়ে কসলাতে থাকে। তার চোখ এখন আর কোনো প্রেমিকা নয়, এক ভয়ঙ্কর গ্যাংস্টারের। আমি ওকে বাঁচাবো বলেছিলাম, কিন্তু ও কি বাঁচার যোগ্য? রিয়াদ ফোন বের করে সিকান্দার সাহেবের নাম্বারটা দেখে। তার আঙ্গুল কাঁপছে। এক পাশে বসের আদেশ, অন্য পাশে রিমির ওই চিজ কেক খাওয়ানোর স্মৃতি। আমি কি রিপোর্ট করব? রিয়াদ ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে মারে। সে দেখে নাফিস আর রিমি বাইকে করে চলে যাচ্ছে। রিয়াদ গাড়ি স্টার্ট দেয় এবং খুব ধীর গতিতে তাদের ফলো করতে শুরু করে। রাত তখন গভীর হচ্ছে, শহরের আলো নিভে যাচ্ছে, আর রিয়াদের মনের ভেতর এক ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি শুরু হচ্ছে। আজ রাতের পর সব বদলে যাবে। রিয়াদ নাফিসের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামায়। সে দেখে রিমি আর নাফিস লিফটে উঠছে। রিয়াদ গাড়ির ডয়ের থেকে তার সাইলেন্সার লাগানো পিস্তলটা বের করে নিজের কোমরে গুঁজে নেয়। সে খুব শান্তভাবে গাড়ি থেকে নামে এবং লিফটের দিকে এগিয়ে যায়। পারফেকশন, সব কিছু পারফেক্টলি শেষ করতে হবে। লিফটের আয়নায় রিয়াদ নিজের মুখটা দেখে। তার চোখে আজ কোনো ইমোশন নেই। সে আজ শুধু একজন গ্যাংস্টার, যে নিয়ম ভাঙবে তার শাস্তি হবে অবধারিত মৃত্যু। রিয়াদ নাফিসের ফ্লোরে পৌঁছে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে রিমির হাসির শব্দ ভেসে আসছে, সেই হাসি যা রিয়াদকে আজ দুপুরে কফি শপে শান্তি দিয়েছিল। আজ সেই হাসি রিয়াদের বুকে তীরের মতো বিঁধছে। রিয়াদ দরজায় নক করার জন্য হাত বাড়ে, কিন্তু হাতটা দরজার একটু কাছে গিয়ে থেমে যায়। ফ্ল্যাটের দরজার সামনে রিয়াদের হাতটা থমকে থাকে। ভেতর থেকে রিমি সেই মায়াবী হাসির শব্দ আসছিল, যা শোনার জন্য রিয়াদ
উন্মুখ থাকতো, কিন্তু আজ সেই হাসি তার কানে বিষের মতো বাজছে। রিয়াদ পকেট থেকে পিস্তলটা বের করে আবার পিছিয়ে নেয়। সে এখনই সব শেষ করতে চায় না, সে দেখতে চায় এই নাটকের শেষ কোথায়। রিয়াদ নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে লিফটের দিকে চলে যায়। রাতের অন্ধকার রাস্তায় একা গাড়ি চালিয়ে সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে থাকে। এই ঘটনার পর কেটে যায় দীর্ঘ 2 দিন। এই 2 দিন রিয়াদ রিমির সামনে আসেনি, কিন্তু দূর থেকে তার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছে। আজ বিকেলে রিমি তাকে ফোন করে ধানমন্ডির একটি আর্ট গ্যালারিতে আসার অনুরোধ করে। রিয়াদ মানা করতে পারেনি। বিকেল 5টা, গ্যালারির ভেতর একদম শান্ত, দেওয়ালে টাঙ্গানো ছবিগুলোর উপর মৃদু আলো পড়ছে। রিমি একটা বিমূর্ত ছবির সামনে দাঁড়িয়ে আছে। আপনি শেষ পর্যন্ত এলেন তাহলে। আমি ভেবেছিলাম আপনি হয়তো ব্যস্ত থাকবেন। আপনার অনুরোধ তো আর ফেলে দেওয়া যায় না। আপনি কি ছবি দেখতে ভালোবাসেন? আমি আসলে এসব খুব একটা বুঝি না। না বুঝলেও সমস্যা নেই। এই ছবিটার দিকে তাকালে আপনার মনে কি হয়? সব কেমন অস্পষ্ট, হিজিবিজি মনে হচ্ছে। জীবনটাও তো অনেকটা এই ছবির মতো, কতগুলো রঙের প্রলেপ, যার ভেতরে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। রঙের চেয়ে দাগগুলোই আমার চোখে বেশি পড়ছে। দাগগুলোই তো ছবির সৌন্দর্য বাড়ায় রিয়াদ ভাই। রিয়াদ রিমির সাথে কথা বলছিল ঠিকই, কিন্তু তার অভিজ্ঞ চোখ গ্যালারির কোণে রাখা একটি বড় আয়নার উপর আটকে যায়। আয়নার রিফ্লেকশনে সে দেখতে পায় গ্যালারির মেন গেট দিয়ে কালো জ্যাকেট পরা একজন লোক ঢুকছে। লোকটার পকেটে হাত, আর সে খুব সতর্কভাবে রিয়াদের দিকে এগোচ্ছে। রিয়াদ 1 সেকেন্ডে চিনে ফেলে এ জামানে পাঠানো শার্প শুটার। আপনি কি কিছু ভাবছেন? না, আপনি ওই দেয়ালের ভাস্কর্যটা দেখেছেন? ওটা বেশ অদ্ভুত। কোনটা? ওই কোণেরটা? হ্যাঁ, ওটার পেছনের কারুকাজটা দেখুন। আমি আসছি। রিমি কৌতূহলী হয়ে ভাস্কর্যটির দিকে এগিয়ে যায়। রিয়াদ খুব ধীর পায়ে করিডোরে একটা পিলারের আড়ালে চলে যায়। শুটারটি পিলারের পাশ দিয়ে যেতেই রিয়াদ বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে শুটারের মুখ চেপে ধরে তাকে একটি পাথরের স্ট্যাচুর আড়ালে নিয়ে যায়। জামান কি তোদের মরণ ডেকে এনেছে? ম্যাম, আমাকে ছাড়ুন। শব্দ করলে এখানেই তোর লাশ পড়বে। রিয়াদ শুটারের হাতটা এমনভাবে মচকে দেয় যে হাড় ভাঙার একটা সূক্ষ্ম শব্দ তৈরি হয়। সে নিপুণভাবে শুটারের পকেট থেকে সাইলেন্সার লাগানো পিস্তলটা বের করে নেয় এবং তার ঘাড়ে এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে বডিটাকে আড়ালে ঠেলে দিয়ে পিস্তলটা নিজের কোমরে গুজে নেয়। পুরো কাজটা করতে তার মাত্র 20 সেকেন্ড সময় লাগে। রিয়াদ ভাই, আপনি কোথায়? রিয়াদ খুব স্বাভাবিকভাবে কলার ঠিক করতে করতে আবার রিমির পাশে এসে দাঁড়ায়। তার চোখে মুখে বিন্দুমাত্র উত্তেজনা নেই। এই তো আমি। ওটা দেখে আপনার কি মনে হলো? ওটা তো সত্যিই অদ্ভুত। আপনি হঠাৎ ওই দিকে গেলেন কেন? এমনি মনে হলো ওখান থেকে ভিউটা বেশি ভালো। আপনি মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে যান যে আমার ভয় লাগে। ভয়ের কিছু নেই, আমি তো এখানেই আছি। গ্যালারি থেকে বের হওয়ার সময় রিমি একগুচ্ছ সাদা গোলাপ কেনে এবং সেখান থেকে একটি রিয়াদের দিকে বাড়িয়ে দেয়। রিয়াদ ফুলটা হাতে নেয়। রিমির সাথে কাটানো এই মুহূর্তগুলো তাকে তার জগৎ থেকে একদম আলাদা করে দিচ্ছে। রিমিকে তার বাসায় নামিয়ে দেওয়ার পর রিয়াদ নিজের ফ্ল্যাটে ফিরে আসে। রাত তখন 10টা। রিয়াদের বিশাল ড্রয়িং রুমটা অন্ধকারে ডুবে আছে। সে আলো জ্বালায় না। কেন কেন আমি ওকে মারতে পারলাম না? রিয়াদ সোফায় বসে নিজের রক্তাক্ত আঙ্গুলগুলির দিকে তাকায়। আজ শুটারের সাথে ধস্তাধস্তির সময় তার নখ দিয়ে চামড়া ছিলে গেছে। রক্তের উপর ল্যাম্পপোস্টের মিলান আলো পড়ছে। পাশেই পড়ে আছে রিমিতাও সে ছোট্ট লাল রেশমি বুকমার্ক। রিয়াদ রক্তমাখা হাতে বুকমার্কটা ছুঁয়ে। আমার হাত রক্তে ভেজা। এই হাত কি কখনো ভালোবাসার যোগ্য হতে পারে? সে বুকমার্কটার চোখের সামনে ধরে রাখে। রিমির হাসি তার গলার সুর রিয়াদের কানে বাজতে থাকে। গ্যাংস্টার রুলস বলছে বেইমানিকে প্রশ্রয় দেওয়া মানে হলো নিজের কবর খোঁড়া। সিকান্দার সাহেব ফিরলে তাকে সব জানাতে হবে। আমি কি বসের সাথে বেইমানি করছি নাকি নিজের সাথে? রিয়াদ বালিশের নিচে রাখা সিকান্দার সাহেবের দেওয়া সেই ছবিটা বের করে। ছবিটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে ওঠে। সে বুঝতে পারে সে রিমির প্রেমে পড়ে গেছে। যে জীবন সে ঘৃণা করত, আজ সেই জীবনই সে নতুন অর্থ খুঁজছে। ভালোবাসা মানে মৃত্যু, আর আমি সেই মৃত্যুর দিকে এগোচ্ছি।
রিয়াদ সারা রাত চোখের পাতা এক করতে পারে না। পরের দিন সন্ধ্যার দিকে সে রিমিকে নজর রাখতে গিয়ে তাকে হাতির ঝিলে নির্জন এক রাস্তার মোড়ে দেখতে পায়। রিয়াদ তার প্র্যাডো গাড়িটা একটু দূরে আড়ালে পার্ক করে। শহর যখন নীল আর বেগুনি আলোয় সেজেছে, রিয়াদ তার বাইনোকুলার দিয়ে দেখে রিমি একটা হলুদ ট্যাক্সি থেকে নামছে। ও কার সাথে দেখা করতে এসেছে? একটু পরে একটা বাইক এসে থামে। বাইক থেকে নেমে আসে নাফিস। রিমি নাফিসের কাছে যেতে নাফিস তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রিয়াদের গাড়ির এসি ফুল স্পিডে থাকলেও রিয়াদের মনে হয় তার ভেতরে রক্ত জমে বরফ হয়ে গেছে। না রিমি, তুমি সত্যি সত্যি আমাকে ধোকা দিচ্ছ? সে দেখে নাফিস রিমির কপালে আলতো করে চুমু খাচ্ছে। রিয়াদের মাথায় যেন আগুন ধরে যায়। তার গ্যাংস্টার মন বলছে এখনই সিকান্দার সাহেবকে কল দিয়ে সব বলে দিতে, কিন্তু তার প্রেমিক মনটা রিমির ওই শান্ত চেহারাটা ভুলতে পারছে না। আমি যদি এখন কল দেই তবে কাল সকালেই রিমির লাশ এই ঝিলেই ভেসে উঠবে। রিয়াদ স্টিয়ারিং এর হুইলটা এত জোরে চেপে ধরে যে তার হাতের রগগুলো ফুলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। আমি কি শুধু একটা খেলার পুতুল ছিলাম রিমি? নাফিস আর রিমি কথা বলছে। রিয়াদ ফোনে কন্ট্যাক্ট লিস্টে সিকান্দার সাহেবের নাম্বারটা বের করে। তার আঙ্গুলগুলো ফোনে স্ক্রিনের উপর কাঁপছে। বসের আদেশ আর রিমির প্রতি ভালোবাসা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রিয়াদ এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে পড়ে আছে। আমি কি করব? বসকে সব বলবো নাকি সব আড়াল করব? রিয়াদ দেখে রিমি নাফিসের বাইকের পেছনে উঠছে। তারা চলে যায়। রিয়াদ এক দৃষ্টিতে তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। তার চোখে আজ আর কোনো দ্বিধা নেই, শুধু এক হিমশীতল শূন্যতা। সে জানে এই অন্ধকারে গল্পে আজ নতুন এক অধ্যায় যোগ হতে চলেছে, যার শেষ হবে রক্ত দিয়ে। আজকের রাতটাই হয়তো আমার জীবনের শেষ স্বাভাবিক রাত। রিয়াদ গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা গুম গুম শব্দ করে সামনের দিকে এগিয়ে যায়। হাতের ঝিলের বাতিগুলো রিয়াদের চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে। এই শান্ত শহরের আড়ালে এক ভয়ঙ্কর ঝড়ের পদধ্বনি শোনা যাচ্ছে, যা শুরু রিয়াদের এই নিঃশব্দ সিদ্ধান্তের মাধ্যমে। আমি আসছি রিমি, আমি আসছি সব কিছুর হিসেব নিতে। হাঁটতে ঝিলে সেই অন্ধকার রাস্তার পর রিয়াদের গাড়ি ছুটে চলেছে নাফিসের ফ্ল্যাটের দিকে। রাত তখন 11টা। শহরের কোলাহল প্রায় নিভে এসেছে, কিন্তু রিয়াদের মাথার ভেতর যেন একটা সাইরেন বাজছে। সে জানে আজ তাকে বসের দেওয়া সবচেয়ে কঠিন কাজটি করতে হবে। নাফিসের ফ্ল্যাটটি একটা পুরনো বিল্ডিংয়ের 3 তলায়। রিয়াদ সিঁড়ি বেয়ে নিঃশব্দে উপরে ওঠে। করিডোর একদম ফাঁকা। নাফিস ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে। রিয়াদ পকেট থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বের করে। তার চোখ একদম শূন্য, ঠিক যেমনটা গ্যাংস্টারদের হয়। সে এক লাথিতে দরজা ভেঙে ভেতরে ঢোকে। কে আপনি? কি চাই আপনার? তোর মরণ চাই। ঘরের ভেতর রিমি আর নাফিস ভয়ে কাঁপছে। রিয়াদ পিস্তলটা সরাসরি নাফিসের মাথার দিকে তাক করে। রিমির চোখের সামনে রিয়াদের সেই শান্ত লাজুক রূপটা মুহূর্তে ওদা হয়ে গেছে। সে এখন আক্ষরিক অর্থেই একজন জমদূত। রিয়াদ ভাই, আপনি আপনি এখানে এসব কি করছেন আপনি? আমি আমার ডিউটি করছি। সিকান্দার সাহেব আমাকে বলেছিলেন তোকে চোখে চোখে রাখতে। তুই তো বেইমানি করেছিস রিমি। দেখুন ভাই, আপনি ভুল বুঝছেন। রিমি আর আমি। চুপ থাক। তুই জানিস তুই কার জিনিসের উপর হাত দিয়েছিস? সিকান্দার সাহেবের জিনিসের উপর হাত দেওয়ার আগে তোর একবারও হাত কাঁপলো না? আমি কোনো জিনিস নেইনি ভাই, আমি রিমিকে ভালোবাসি। ভালোবাসা? এই শহরে ভালোবাসার দাম কত জানিস? 2 টাকার বুলেট। আমি কারো জিনিস নই রিয়াদ ভাই। আমি একটা রক্ত মাংসের মানুষ। আমি সিকান্দার সাহেবকে কোনোদিন ভালোবাসিনি। উনি আমাকে জোর করে আটকে রেখেছিলেন। তাতে আমার কিচ্ছু যায় আসে না। বসের অর্ডার, বেইমানদের কোনো জায়গা এই শহরে নেই। তোরা ভেবেছিলি বসের চোখ ফাঁকি দিয়ে তোরা প্রেম করে বেড়াবি আর কেউ কিছু জানবে না? তুমি এমন ছিলে না রিয়াদ ভাই। আমি তোমার চোখে মায়া দেখেছিলাম। তুমি তো আমাকে কফি শপে বলেছিলে তুমি অন্ধকার থাকতে চাও না। মানুষের চোখের ভাষা বোঝা খুব কঠিন রিমি। আমি তো তোমাকেই বলেছিলাম। তুমি তো নিজেই সেই ভাষা বোঝনি। তুমি আমাকে বোকা বানিয়ে এই ছেলেটার সাথে দেখা করতে এসেছো। রিয়াদ পিস্তলের সেফটি ক্যাচ খুলে ফেলে। নাফিস ভয়ে পেছোতে গিয়ে সোফায় বসে পড়ে। রিমা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে রিয়াদের পা জড়িয়ে ধরে। আমাদের মেরো না রিয়াদ ভাই, আমি তোমার পায়ে পড়ছি। আমি ভেবেছিলাম তুমি অন্য সবার থেকে আলাদা। আমি তোমার চোখে মায়া দেখেছিলাম। সেই মায়ার খাতিরে আজ আমাদের ছেড়ে দাও। আমাকে এসব বলে লাভ নেই। আমি শুধু বসের আদেশ পালন করি। প্লিজ রিয়াদ ভাই, আমাকে বাঁচতে দিন। আমরা কাল সকালে এই শহর ছেড়ে চলে যাব। কেউ জানবে না আমরা কোথায় গেছি। আমি কথা দিচ্ছি।
রিমি চোখের পানি রিয়াদের জুতোর চামড়া ভিজিয়ে দিচ্ছে। যে রিয়াদ একাই 10 জনকে খুন করতে পারে, সে আজ রিমির কান্নার কাছে হার মানতে শুরু করেছে। রিয়াদের মনে পড়ে সেই গোলাপ ফুলটার কথা যেটা রিমি তাকে কিনে দিয়েছিল। সে মনে মনে ভাবে এই মেয়েটাকে সে কিভাবে মারবে। ঠিক একই সময়ে শহর থেকে 1000 মাইল দূরে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের রুমে বসে আছে সিকান্দার। তার হাতে একটি গ্লাস স্কচ। রুমের বিশাল জানালা দিয়ে দুবাই শহরের আলো দেখা যাচ্ছে। হঠাৎ তার ফোনে বেজে ওঠে স্ক্রিনে মুন্নার নাম। হ্যাঁ হ্যালো মুন্না, বল, কোনো খবর আছে? বস খবর আছে একটা, তাই খবরটা খুব একটা সুবিধার না। কি হয়েছে ভেঙে বল। রিয়াদ কি রিমির কোনো খবর পেয়েছে? আমি আমার পোলাপান দিয়া রিয়াদের উপর নজর রাখছিলাম। ও আজ হাতির ঝিলে রিমিকে ফলো করছিল। রিমি একটা পোকার দেখা করছে। কি বলছিস তুই? রিয়াদ আমাকে কিছু জানায়নি কেন? সেটা তো বস, রিয়াদ তো আপনারে কল দেয় নাই, উল্টো সে এখন ওই পোকার ফ্লাইটে ঢুকছে। আমার মনে হয় রিয়াদ আপনার লগে ডাবল গেম খেলতেছে। ডাবল গেম? আমার কুকুর আমার সাথে বেইমানি করবে? রিয়াদ জানে না আমার সাথে বেইমানি করার শাস্তিটা কি? রিয়াদ মনে হয় মেয়েটার রূপে পইড়া গেছে বস। ও তো আপনার অর্ডার ফলো করতেছে না। মুন্না, তুই তো লোকদের ওখানে পাঠা আর নজর রাখ রিয়াদ কি করে। যদি রিয়াদ ওদের না মারে তবে তুই নিজে গিয়ে ওদেরকে খতম করবি। জি বস, আমি দেখতেছি। সিকান্দার ফোনটি কেটে দেয়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বুঝতে পারে তার সবচেয়ে বিশ্বস্ত লোকটা হয়তো আজ তার সাথে বেইমানি করতে যাচ্ছে। সে গ্লাসের স্কচটা এক চুমুকে শেষ করে দেয়। তার চোখের সামনে রিমি সেই শান্ত মুখটা ভাসতে থাকে, কিন্তু তার সাথে মিশে থাকে রিয়াদের প্রতি এক ভয়ঙ্কর আক্রোশ। এদিকে নাফিসের ফ্ল্যাটে রিমির কান্নায় রিয়াদের গ্যাংস্টার রোলসগুলো এক এক করে ভেঙে পড়ছে। রিয়াদ পিস্তলটা নাফিসের মাথা থেকে নামিয়ে নেয়। তার হাত কাঁপছে। সে বুঝতে পারছে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে, কিন্তু রিমির ওই মায়াবী মুখটা সে নিজের হাতে শেষ করতে পারে না। আমি যদি আজ তোদের ছেড়ে দেই তবে কাল আমাকে মরতে হবে। তোরা জানিস না সিকান্দার সাহেবকে? তুমি মরবে না রিয়াদ ভাই, তুমি অনেক শক্তিশালী, তুমি চাইলে আমাদের বাঁচাতে পারো। বাঁচাতে পারি? তোরা কি ভেবেছিস তোরা পালিয়ে বাঁচতে পারবি? এই শহরটা সিকান্দার সাহেবের। তোরা যেখানেই যাবি ও ঠিক তোদের খুঁজে বের করবে। আমরা দেশের বাইরে চলে যাব ভাই, শুধু আজকের রাতটা আমাদের সময় দিন। আজ রাতের পর তোদের মুখ যেন আমি আর এই শহরে না দেখি। কাল সকালের প্রথম ফ্লাইটে বা বাসে করে তোরা ঢাকা ছাড়বি। যদি কোনোদিন তোদের ছায়াও আমি দেখি তবে তোদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমরা সবাই চলে যাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রিয়াদ পকেট থেকে নিজের ফোনটা বের করে। সে সিকান্দার সাহেবের নম্বর ডায়াল করে। রিমি আর নাফিস অবাক হয়ে তাকিয়ে থাকে। হ্যালো বস। হ্যাঁ রিয়াদ বল, কোনো নতুন খবর পেলি? বস, আপনার সন্দেহ ভুল। রিমির জীবনে কেউ নেই, ও একদম একা ছিল। আমি সব চেক করেছি। তাই নাকি? তুই একদম শিওর? ভালো করে চেক করেছিস তো? জি বস, একদম শিওর। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি তো সারাদিন ওর পেছনেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে তাহলে ঢাকা আসছি। রিয়াদ ফোনটা কেটে দেয়। সে বসের কাছে নিজের জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা বলে ফেল। রিমি অবিশ্বাসের দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে থাকে। রিয়াদ কোনো কথা না বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তার পেছনে পড়ে থাকে এক অজানা রহস্য আর এক ভয়ঙ্কর ভবিষ্যতের প্রতিধ্বনি। এই ঘটনার পর কেটে যায় 3 দিন। সকাল 10টা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিকান্দার সাহেব দুবাই থেকে ঢাকা ফিরেছেন। ভিআইপি লাউঞ্জের বাইরে কালো রঙের রেঞ্জ রোভার আর প্রাডো গাড়ির বহর দাঁড়িয়ে আছে। মুন্না সিকান্দারকে রিসিভ করতে এসেছে। রিয়াদও সেখানে উপস্থিত। বস কেমন আছেন? দুবাইয়ের ট্রিপ কেমন হইল? দুবাই ট্রিপ খুব একটা সুবিধার হয়নি মুন্না। দেশের খবরটা বল। দেশের খবর তো বস আপনার কাছেই আছে, আপনি তো সবই জানেন। সিকান্দার রিয়াদের দিকে ঘোরে। রিয়াদ খুব শান্তভাবে বসের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ওয়েলকাম ব্যাক বস। গাড়ি রেডি আছে। গাড়ি তো রেডি থাকবেই রিয়াদ, কিন্তু তুই কি রেডি আছিস? আমি বুঝলাম না বস, কিসের কথা বলছেন? বোঝার তো কথা না, তুই তো এখন নিজের জগতেই থাকিস। আচ্ছা রিমি কেমন আছে রে? ভালো আছে বস, বাসায় আছে। সিকান্দার রিয়াদের চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে এক ভয়ঙ্কর শীতলতা আছে। সে কোনো উত্তর দেয় না, শুধু একটা বাঁকা হাসি দেয়।
রিয়াদ বুঝতে পারে বস হয়তো সব জেনে গেছে। সে মুন্নার দিকে আর চোখে তাকায়। মুন্নাও একটা শয়তানি হাসি দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। রিয়াদ বুঝতে পারে আজ রাতের পর তার এই অন্ধকার জগৎ হয়তো তাকে আর ক্ষমা করবে না। বেইমানের শাস্তি তো গ্যাংস্টার রুলছে একটাই, মৃত্যু। এয়ারপোর্ট থেকে সিকান্দার সাহেব সোজা নিজের ম্যানশনে চলে যান। রিয়াদকে বলা হয় সে যেন হোটেল ইম্পেরিয়াল এর কাজগুলো বুঝিয়ে দিয়ে বিকেলে দেখা করে। বিকেল 4টা, হোটেলের আন্ডারগ্রাউন্ড পার্কিং লট একদম নিস্তব্ধ। হলুদ আর নিয়ন আলোর মিশ্রণে জায়গাটা একটা ডার্ক থ্রিলার মুভির মতো দেখাচ্ছে। রিয়াদ তার কালো প্রাডো গাড়ির দিকে এক পা করে এগোচ্ছিল। সব কেমন শান্ত মনে হচ্ছে। বসের হাসিটা ভালো ঠেকছে না। রিয়াদ পকেট থেকে গাড়ির চাবিটা বের করে ঠিক তখনই তার অভিজ্ঞ কান একটা সূক্ষ্ম শব্দ শুনতে পায়। কয়েক জোড়া ভারী বুট জুতো তার দিকে এগোচ্ছে। রিয়াদ ঘাড় ঘুরিয়ে দেখে মুন্নার নেতৃত্বে অন্তত 20 জন লোক হাতে লোহার রড, বেসবল ব্যাট আর চেন নিয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। কিরে রিয়াদ ভাই, কই যাস? বসের লগে তো তোর হিসাব এখনো বাকি। রাস্তা ছাড় মুন্না, আমি বসের সাথে দেখা করতে যাচ্ছি। বস তোরে দেখা করার লাগেই তো ডাকছে, তাই একটু অন্য স্টাইলে। আমি তোকে শেষবার বলছি মুন্না, রাস্তা ছাড়, না হলে তুই জানিস আমি কি করতে পারি। হ, তুই অনেক কিছু করতে পারস। তাই আজকা তুই একা আর আমরা 20 জন। এই ধর শালারে। মুন্নার লোকগুলো একযোগে রিয়াদের উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াদ চোখের পলকে নিজের জ্যাকেট খুলে ফেলে। সে প্রথম লোকটার মুখের উপর এমন জোরে ঘুষি মারে যে লোকটার নাক ফেটে রক্ত ছিটকে পড়ে। দ্বিতীয় লোকটার হাতের রডটা কেড়ে নিয়ে এসে তাকে পিটিয়ে ফ্লোরে ফেলে দেয়। তোরা তো আমার কাছে কুকুর, তোদের সাহস কে দিল? রিয়াদ তার নিখুঁত কমব্যাট স্কিল ব্যবহার করে 5-6 জনকে মারাত্মকভাবে আহত করে, কিন্তু 20 জনের সাথে খালি হাতে বেশিক্ষণ টিকে থাকা কঠিন। হঠাৎ পেছন থেকে একজন লোক একটা ভারী লোহার রড দিয়ে রিয়াদের মাথার পেছনে সজোরে আঘাত করে। রিয়াদ চোখে অন্ধকার দেখে এবং হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। হারামজাদা, অনেক তেজ তোর, মার শালারে। মুন্না একটা বেসবল ব্যাট দিয়ে রিয়াদের বুকে আর পেটে এলোপাথারি মারতে শুরু করে। রিয়াদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। রাত 8টা, পূর্বাঞ্চলের একটি নির্মীয়মান 10তলা বিল্ডিংয়ের অন্ধকার ছাদ, চারপাশে শুধু ইট আর রডের স্তূপ। রিয়াদকে একটা মোটা দড়ি দিয়ে ছাদের বিম থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার দামি কালো স্যুটটা ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, পুরো শরীর রক্তে ভেজা। সিকান্দার একটা পুরনো সোফায় বসে আরাম করে সিগারেট টানছে। মুখে পানি দে ওর। মুন্না এক বালতি ঠান্ডা পানি রিয়াদের মুখে ছুঁড়ে মারে। রিয়াদ একটা তীক্ষ্ণ গঙ্গানি দিয়ে জ্ঞান ফিরে পায়। সে উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থাতেই চোখ খোলে। কিরে রিয়াদ, কেমন লাগছে? আমি তো তোকে আমার ডান হাত বানিয়েছিলাম, আর তুই কিনা আমার পিঠে ছুরি মারলি। বস, আমি চুপ কর। একটা সামান্য মেয়ের জন্য তুই আমার সাথে ডাবল গেম খেললি। তুই ওই ছেলেটাকে মারিসনি কেন? কেন তুই আমাকে মিথ্যা বললি? বস, আমি শুধু কি তুই শুধু? তুই কি ওই মেয়েটার প্রেমে পড়েছিস? তোর মতো একটা অনুভূতিহীন খুনি রোমিও হয়ে গেল। মুন্না, মার ওকে। মুন্না বেসবল ব্যাট দিয়ে রিয়াদের পাঁজরে সজোরে আঘাত করে। হাড় ভাঙ্গার মতো একটা আওয়াজ হয়, কিন্তু রিয়াদ মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। সে নিজের দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে। বল রিয়াদ, ওই লোকটার সাথে তোর কি কথা হয়েছে? ও তোকে কি বলেছে? তুই সত্যিটা বল আমাকে। আমি তোকে এখনো ক্ষমা করে দেব। তুই আমার বেস্ট ম্যান। রিয়াদ চোখ বন্ধ করে নেয়। তার চোখের সামনে ভেসে ওঠে রিমি সেই কান্না মাখা মুখটা, যেদিন সে রিয়াদের পা জড়িয়ে ধরে বলেছিল, প্লিজ রিয়াদ ভাই, আমাকে বাঁচতে দিন। রিয়াদ জানে সে যদি এখন সত্যটা বলে তবে সিকান্দার আজ রাতে রিমিকে খুন করবে। আমি কিছু জানি না বস, আমি কাউকে চিনি না। হারামজাদা, তুই এখনো ওর নাম নিবি না? তোর এত দরদ? মুন্না, ওকে আর মারিস না। ওকে সোজা গরুস্থানে নিয়ে যা। আমি দেখতে চাই ওর এই প্রেম কতক্ষণ টেকে। সিকান্দার সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে বুট জুতো পিষে দেয়, ছাদ থেকে নেমে যায়। মুন্না একটা বাঁকা হাসি দিয়ে রিয়াদের দড়িটা কেটে দেয়। রিয়াদ সজোরে ফ্লোরে পড়ে যায়। রাত 11টা, শহরের আরেক প্রান্তে রিমির ছোট ছিমছাম ফ্ল্যাটে অদ্ভুত একটা নীরবতা। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রিমি তার বেডরুমে বসে একটা ট্রাভেল ব্যাগে নিজের জামা কাপড় গোছাচ্ছে। কাল সকালে সে আর নাফিস এই শহর ছেড়ে চলে যাবে। আমি কখনো ভাবিনি আমি এখান থেকে বের হতে পারবো। রিমি জানালার কাছে এসে দাঁড়ায়। বৃষ্টির বড় বড় ফোঁটা কাছের উপর আছড়ে পড়ছে। রিমির মনে পড়ে রিয়াদের সেই রুক্ষ অথচ মায়াবী চোখের কথা। মানুষটা কতটা
অদ্ভুত, সবাই বলে উনি নাকি একজন খুনি, সিকান্দার সাহেবের ডান হাত, অথচ উনি আমাদের ছেড়ে দিলেন। ওনার বুকের হয়তো অনেক বড় একটা কষ্ট লুকিয়ে আছে। রিমি নিজের আলমারি থেকে রিয়াদের দেওয়া সেই সেতারের কেসটা বের করে। সে সেতারের উপর হাত বোলায়। সে বিন্দুমাত্র জানে না যে ঠিক এই মুহূর্তে তার জন্য রিয়াদ নরক যন্ত্রণা ভোগ করছে। রিমির চোখে রিয়াদ হয়তো একজন ভালো মানুষ, কিন্তু রিয়াদের জীবনে এই ভালো মানুষ সাজার মূল্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা রিমি কল্পনা করতে পারছে না। আল্লাহ ওনাকে ভালো রাখুন, উনি যেন এই অন্ধকার জগৎ থেকে একদিন মুক্তি পান। রিমি ব্যাগটা চেন আটকে খাটের উপর রাখে। সে জানে কাল থেকে তার এক নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কিন্তু সেই জীবনে পেছনে যে রিয়াদের রক্ত ঝরছে সেই সত্যটা চিরকাল অজানাই থেকে যাবে। রাত 2টো। এদিকে ঢাকার অদূরে একটা কদমমাক্ত গোরস্থান। বৃষ্টির কারণে চারপাশটা আরো ভয়ঙ্কর আর পিচ্ছিল হয়ে আছে। মুন্না আর তার 4জন লোক রিয়াদকে টেনে হিসেবে একটা গভীর গর্তের কাছে নিয়ে আসে। রিয়াদ প্রায় মৃত, তার শরীরে নড়ার মতো কোনো শক্তি নেই। শালা গ্যাংস্টার, বসের লগে বেইমানি করছস? এইবার মাটির নিচে বইসা প্রেম কর। তারা রিয়াদকে একটা বস্তার মতো গর্তের ভেতর ছুঁড়ে ফেলে। রিয়াদের পিঠের ওপর বসে। বৃষ্টির জল তার রক্তাক্ত মুখে পড়ছে। মোনা আর তার লোকেরা বেলচা দিয়ে রিয়াদের গায়ের উপর ভেজা মাটি আর কাদা ছুঁড়তে শুরু করে। জলদি কর, বেশি সময় নাই। রিয়াদের চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে নিঃশ্বাস নিতে পারছে না। ভিজা মাটির চাপে তার বুকটা ফেটে যেতে চাইছে। সে জানতো কবরস্থ হচ্ছে। রিয়াদের মনে পড়ে রিমির হাসি মাখা মুখটা, রিমি দেওয়া সেই গোলাপ ফুলটা। রিমি, আমি তোকে বাঁচাতে পারলাম না। মাটি দিয়ে পুরো গর্তটা ভরাট করে মুন্না আর তার লোকেরা চলে যায়। গোরস্থান আবার আগের মতো নিস্তব্ধ হয়ে যায়। শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। 15 মিনিট কেটে যায়, সব শান্ত। হঠাৎ কবরের ওপরে কাদা মাটি একটু নড়ে ওঠে। মাটির নিচ থেকে একটা দম বন্ধ করা গঙ্গানি শোনা যায়। এরপর মাটি ফুঁড়ে একটা হাত বেরিয়ে আসে। হাতটা রক্ত আর কাদায় মাখামাখি। হাতটা কবরের পাশে মাটি আঁকড়ে ধরে। আহ! একটা ভয়ঙ্কর চিৎকারের সাথে সাথে রিয়াদ মাটি খুঁড়ে নিজেকে বাইরে নিয়ে আসে। সে কবরের পাশে কাদা লুটিয়ে পড়ে হাঁপাতে থাকে। বৃষ্টির জল তার গায়ে রক্ত আর কাদা ধুয়ে দিচ্ছে। রিয়াদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পুরো শরীর কাদা মাখা, জামা কাপড় ছিন্ন ভিন্ন, কিন্তু তার চোখে দৃষ্টি এখন আর কোনো সাধারণ মানুষে নয়। সে চোখে এখন আর কোনো প্রেম নেই, কোনো মায়া নেই। সেটি এখন সাক্ষাৎ জমদূরতে দৃষ্টি। যে রিয়াদকে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল সে মরে গেছে। এখন যে বেঁচে উঠেছে সে এক প্রতিশোধ পরায়ণ দানব। সিকান্দার, তুই আমাকে কবর দিসনি, তুই তোর নিজের কবর খুঁড়েছিস। রিয়াদ বৃষ্টির মধ্যে আকাশের দিকে মুখ করে দাঁড়ায়। একটা বিকট বজ্রপাতে পুরো গৌরস্থান আলোকিত হয়ে ওঠে। রিয়াদের খাতারনাক গ্যাংস্টার রূপটা আবার ফিরে এসেছে। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর এই প্রতিশোধের আগুন পুরো শহরকে জ্বালিয়ে ছাই করে দেবে। বৃষ্টি সেই ভয়ঙ্কর রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশে এখনো মেঘলা, বাতাস বেশ ঠান্ডা। পুরনো ঢাকার এক সরু অন্ধকার গলি, দুই পাশের জরাজীর্ণ বিল্ডিংয়ের মাঝে একটা পুরনো লোহার দরজার সামনে এসে দাঁড়ায় রিয়াদ। তার দামি স্যুটটা এখন কাদা আর রক্তে মাখামাখি হয়ে শরীরের সাথে লেপ্টে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক স্থির, যেন কোনো প্রাণ নেই সেখানে। সে দরজায় 3বার নির্দিষ্ট ছন্দে নক করে। অস্ত্র ব্যবসায়ী দরজার ওপাশ থেকে বলে, কে রে ভাই, এই সকালে বেলা ঘুমানোরও একটু শান্তি নাই। দরজা খোল মজিদ। আমি। গলার আওয়াজ শুনে মজিদ দ্রুত দরজা খুলে দেয়। রিয়াদকে এই অবস্থায় দেখে চমকে ওঠে। মজিদ পুরনো ঢাকার একজন দ্রুত অস্ত্র ব্যবসায়ী, যে আন্ডারওয়ার্ল্ডের অনেকের কাছে মাল সাপ্লাই দেয়। আরে রিয়াদ ভাই, আপনার এই অবস্থা কেন? কেডা এই কাম করছে? আপনি তো পুরাই ভূত হয়ে গেছে। বেশি কথা বলিস না মজিদ, আমাকে ভেতরে যেতে দে। রিয়াদ মজিদের গোডাউনের ভেতর ঢোকে। চারদিকে কাঠের বাক্স, নানান ধরনের অস্ত্র সাজানো। ঘরটাই বারুদ আর পুরনো তেলের গন্ধ। মজিদ একটা টুল এগিয়ে দেয়, কিন্তু রিয়াদ বসে না। সে কোনো কথা না বলে নিজের হাত থেকে কাদামাখা দামি রোলেক্স ঘড়িটা খুলে মজিদের টেবিলের উপর রাখে। ভাই, আপনি এই ঘড়ি কেন দিতেছেন? আপনার তো টাকার অভাব নেই। সেকেন্দার সাহেবের ডান হাত আপনি, আর আপনি আমার এই ঘড়ি দিতেছেন? টাকা আমার পকেটে নেই মজিদ, আর আমি এখন আর কারোর ডান হাত নই। যেটার জন্য আমি এসেছি সেটার দাম এই ঘড়ির চেয়েও অনেক বেশি। ভাই,
আপনার কথা শুই না তো আমার ডর লাগতেছে। কন কি লাগবো আপনার? একটা অটোমেটিক স্নাইপার রাইফেল দে, সাথে দুটো ট্যাকটিক্যাল নাইফ, কিছু গ্রেনেড আর 2টা গ্লক 19 পিস্তল। ভাই, আপনি কি কোনো যুদ্ধ করতে যাইতাছেন নাকি? এইগুলা তো মিলিটারি গ্রেড মাল। এইগুলা নিয়ে রাস্তায় বের হইলে তো পুলিশ ছাইরা দিব না। পুলিশ আমার রাস্তা আটকাবে না মজিদ। আমি এমন একটা রাস্তায় হাঁটতে যাচ্ছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই। তুই মাল বের কর। মজিদ আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। সে একটা কাঠের বাক্স খুলে রিয়াদের সামনে রাখে। রিয়াদ খুব নিপুণ হাতে স্নাইপার রাইফেলটা চেক করে। সে নাইফ দুটো নিজের কোমরে গুজে নেয় এবং পিস্তলগুলো জ্যাকেটের পকেটে রাখে। রিয়াদ ভাই, একটা কথা কই, আপনি যার লগে লাগতে যাইতেছেন লোকটা কিন্তু খুব পাওয়ারফুল। আপনি একা পারবেন না। পাওয়ারফুল ছিল মজিদ, কিন্তু ওর পাওয়ারের চেয়ে আমার জেদ এখন অনেক বড়। আমি তো মরেই গিয়েছিলাম। এই বোনাস জীবনটা শুধু একটা হিসেব মেটানোর জন্য। রিয়াদ অস্ত্রগুলো একটা কালো ব্যাগে ভরে গোডাউন থেকে বেরিয়ে যায়। তার চোখে এখন শুধু একটা ছবি ভাসছে, সিকান্দারের পতন। ভোরের আলোয় রিয়াদের সেই জমদূত রূপটা আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। সে জানে আজ রাতের পর এই শহরে অনেক কিছু বদলে যাবে। সকাল গড়িয়ে ঘড়িতে তখন 10টা। এদিকে ঢাকা শহরে একটা নামকরা হাসপাতালে করিডোরে বেশ কোলাহলপূর্ণ নার্সরা এদিক ওদিক ছোটাছুটি করছে। রোগীদের আত্মীয় স্বজনরা চিন্তিত মুখে বসে আছে, কিন্তু রিমির চারপাশের পৃথিবীটা যেন একদম স্তব্ধ। রিমি করিডোরের একটা বেঞ্চে বসে আছে। তার পরনে একটা সাধারণ থ্রিপিস, কিন্তু তার চেহারাটা খুব ফ্যাকাশে, চোখের নিচে কালশিটে দাগ। সে সবেমাত্র অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাফিসের চেম্বার থেকে বের হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাফিস হলো একজন ক্যান্সার ডাক্তার। নাফিস চেম্বার থেকে বেরিয়ে আসে। রিমি, তুমি এখানে বসে আছো? আমি তো তোমাকে বললাম তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। রেস্ট নিয়ে কি হবে নাফিস? তুমি তো বলেই দিলে আমার হাতে আর বেশি সময় নেই। আমি একজন ডাক্তার হিসেবে যেটা সত্যি সেটাই বলেছি রিমি। তোমার ব্রেন টিউমার লাস্ট স্টেজ। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু গ্যারান্টি দিতে পারি না। আমি জানি নাফিস, আমি তো কখনো গ্যারান্টি চাইনি। আমি শুধু একটু শান্তিতে মরতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালে মনে হয় সেই শান্তিটুকুও নেই। তুমি এমন কথা বলো না রিমি। আমি তোমার ট্রিটমেন্টের জন্য সব ব্যবস্থা করছি। তুমি চাইলে আমরা দেশের বাইরে যেতে পারি। দেশের বাইরে গিয়ে কি হবে? তুমি কি জানো রিয়াদ ভাই আমাকে কাল রাতে কি বলেছেন? উনি বলেছেন আমি যেন এই শহর ছেড়ে চলে যাই। হ্যাঁ, আমি জানি, কিন্তু উনি তো আমাদের ছেড়ে দিলেন। ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার চোখে আমি যে কষ্টটা দেখেছি সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। উনি হয়তো আমাকে ভুল বুঝেছেন। উনি হয়তো ভেবেছেন আমি তোমার সাথে। তুমি ওনাকে সত্যিটা বলনি কেন রিমি? তুমি তো বলতে পারতে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসো। ওনাকে এইসব বলে কি লাভ হতো নাফিস? উনি একজন গ্যাংস্টার, সিকান্দার সাহেবের লোক। উনি যদি জানতেন আমি মরে যাচ্ছি, তবে হয়তো উনি আমাকে করুণা করতেন। আমি কারো করুণা চাই না। আমি চাই উনি আমাকে একটা সাধারণ মেয়ে হিসাবেই মনে রাখুক। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। সে নাফিসকে বিদায় জানিয়ে হাসপাতালের করিডোর দিয়ে বাইরের দিকে এগোয়, কিন্তু রিমি গোনাক্ষেরও টের পায় না যে হাসপাতালের বাইরে একটা কালো গাড়িতে সিকান্দারের দুজন লোক তার উপর নজর রাখছে। তারা রিমির প্রতিটি মুভমেন্ট মোবাইলে ভিডিও করছে। সিকান্দারকে পাঠানো হচ্ছে। এই দৃশ্যটি পাঠকদের মনে একটা সূক্ষ্ম সন্দেহ তৈরি করে যে রিমি কি সত্যি অসুস্থ নাকি সেও কোনো ডাবল গেম খেলছে। দুপুর 12টা। এইদিকে জামানের আস্তানা। এই সেই জামান যার লোকেদের রিয়াদ হোটেলের লাউঞ্জে পিটিয়েছিল এবং পরে আর্ট গ্যালারিতে যার শুটারকে সে আটকেছিল। জামান তার আস্তানায় বসে তাস খেলছে। তার চারদিকে 5-6 জন সশস্ত্র বডিগার্ড। ঘরটায় সিগারেটের ধোঁয়া আর মদের গন্ধ। হঠাৎ আস্তানার মেন দরজাটা সজোরে খুলে যায়। কে রে? সাহস কার এত? না বইলা ভিতরে ঢোকে কেডা? রিয়াদ ধীরে পায়ে আস্তানের ভেতর ঢোকে। তার গায়ে কোনো একটা নতুন কালো লেদার জ্যাকেট, কিন্তু চোখে সেই হিমশীতল শূন্যতা আগের মতোই আছে। শালারে গুলি কর। এই তো সেই রিয়াদ। জামানি দুজন বডিগার্ড পিস্তল বের করার আগে রিয়াদ চোখের পলকে নিজেদের জ্যাকেটের ভেতর থেকে ট্যাকটিক্যাল নাইফ বের করে একজনের হাতে ছুঁড়ে মারে। নাইফটা লোকটার কবজিতে গেঁথে যায়। দ্বিতীয় লোকটাকে রিয়াদ একটা রাউন্ড হাউস কিকে ফ্লোরে ফেলে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো আস্তানায় পিনপতন নীরবতা নেমে আসে। রিয়াদ, তুই বাইচা আছোস?
আমি তো শুনছিলাম সেকেন্দার তোরা মাইরা ফেলছে। হ্যাঁ জামান, আমি বেঁচে আছি। তোর ভাগ্য ভালো যে আমি তোর কাছে সাহায্য চাইতে এসেছি, তোকে মারতে আসিনি। তুই আমার কাছে সাহায্য চাস? তুই তো সেকেন্দারের ডান হাত, তুই তো আমার পোলাপানরে মারছিলি। ছিলাম, এখন আমি ওর সবচেয়ে বড় শত্রু। আমি জানি তোর সাথে সিকান্দারের পুরনো শত্রুতা আছে। তুই ওর সব সিক্রেট, ডেরার ম্যাপ আর হোটেলের সিকিউরিটি পাসওয়ার্ড জানিস। হ্যাঁ জানি, কিন্তু আমি তোরে দিমু কেন? তুই তো আমার শত্রু। কারণ তুই যদি আমাকে দিস তবে সিকান্দার আজ রাতেই মরবে, আর তুই এই আন্ডারওয়ার্ল্ডের নতুন কিং হতে পারবি। আর যদি না দিস। রিয়াদ তার পিস্তলটা বের করে জামানের কপালে ঠিক মাঝখানে তাক করে। রিয়াদের চোখে কোনো ইমোশন নেই, সে যেন একটা প্রাণহীন পাথর। তাহলে তোর লাশটা আমি এই আস্তানাতেই ফেলে রেখে যাব। তুই ডিসাইড কর, তুই কিং হবি নাকি লাশ হবি। ঠিক আছে ভাই, আমি দিতাছি, তুই শুধু সেকেন্ডারের শেষ কর। জামান ভয়ে কাঁপতে কাঁপতে একটা লকার থেকে কিছু ফাইল আর একটা পেন ড্রাইভ বের করে রিয়াদের হাতে দেয়। রিয়াদ পেন ড্রাইভটা পকেটে নিয়ে পিস্তলটা নামাই। তোর সাথে আমার হিসাব আজ থেকে বরাবর, কিন্তু তুই যদি এই খবর কাউকে দিস তবে তোর মরণ আমার হাতেই হবে। রিয়াদ আস্তানা থেকে বেরিয়ে যায়। জামান কপালে জমে থাকা ঘাম মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে আজ রাতের পর এই শহরের আন্ডারওয়ার্ল্ডের পুরো ইতিহাস বদলে যেতে চলেছে। বিকাল 4টা। অন্যদিকে সিকান্দার সাহেবের রাজকীয় ম্যানশন। সিকান্দার তার স্টাডি রুমে বসে একটা দামি কিউবান সিগারেট টানছে। তার মুখে এক তৃপ্তির হাসি। মুন্নার সামনে দাঁড়িয়ে আছে। ঘরটা বেশ সাজানো, দেওয়ালে অনেক দামি পেন্টিং। বস, রিয়াদরে তো আমরা কাল রাতেই গোরস্থানে পার্সেল কইরা দিছি। শালার আর কোনো খবর নাই, একদম মাটির লগে মিশাইয়া দিছি। খবর তো থাকবেই না মুন্না, যে আমার সাথে বেইমানি করে তার পরিণতি এমনই হয়। আমি তোকে বলেছিলাম না আমার কুকুর আমার সাথে ডাবল গেম খেলছিল। জি বস, আপনি তো আসলেই জিনিয়াস। তয় রিয়াদ লোকটা কিন্তু খুব একটা খাতারনাক ছিল। ওর মায়ের যারা খাইছে তারাই জানে ও একা 10 জনের সমান ছিল। খাতারনাক ছিল কিন্তু বোকা ছিল। একটা সামান্য মেয়ের জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল। মেয়েটার রূপে সে এমন পাগল হয়েছিল যে নিজের ডিউটিটাই ভুলে গেল। বস, ওই মায়াটার কি করবেন? ও তো এখন একা, আর পোলাডারে তো আমরা হাসপাতালে বাড়াইছি। মেয়েটাকে আমি আজ রাতেই আমার হোটেলে নিয়ে আসবো। ও ভেবেছিল কি আমাকে বোকা বানিয়ে ওই ছেলের সাথে পালাবে? আজ রাত ওর সব পালানোর রাস্তা আমি বন্ধ করে দেব। ও আমার জিনিস আমার কাছেই থাকবে। বস, আজকে রাতে তো হোটেলে আমাদের একটা বড় পার্টি আছে। ওই যে নতুন ক্যাসিনোটা ওপেন হইব, ওইটার সেলিব্রেশন। হ্যাঁ, গ্যাংয়ের সবাইকেই আসতে বলবি। আজ রাতে হোটেল ইম্পেরিয়ালের রুপটপে একটা বড় সেলিব্রেশন হবে। রিয়াদের মতো একটা আবর্জনা পরিষ্কার হওয়ার খুশিতে আজ আমরা সেলিব্রেট করব। তুই সিকিউরিটি টাইট রাখবি। জি বস, আমি ব্যবস্থা করতেছি। কাল থেকে এই শহর পুরাই আমাকে কন্ট্রোলে। সিকান্দার হাসতে হাসতে সিগারেটের ধোঁয়া ছাড়ে। সে ভাবে তার সবচেয়ে বিশ্বস্ত কুকুরটিকে চিরতরে শেষ, কিন্তু সে জানে না যে যাকে সে আবর্জনা ভেবে মাটির নিচে পুঁতে রেখেছিল সে আজ রাতে এক ভয়ঙ্কর জমদূত হয়ে তার রূপটপ লাউঞ্জে ফিরে আসছে। সিকান্দারের এই অহংকার আর ভুল হিসাবেই আজ তাকে সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্ম দিতে যাচ্ছে। দুপুরে সেই অস্ত্র সংগ্রহ আর প্রতিশোধের ছক কষার পর রিয়াদ জানে আজ রাতে সূর্য হয়তো সে আর দেখবে না তার সামনে এক বিশাল মৃত্যুফাত, যেখানে সে একা ঢুকবে। কিন্তু এই রক্তস্নানের আগে তার মনে একটা শেষ শান্তির খোঁজ করছিল। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা। শহরের কোলাহল একটু কমেছে। রিয়াদ তার কালো প্রাডো গাড়ি নিয়ে রিমির বাসার নিচে এসে দাঁড়ায়। সে জানে রিমি হয়তো কাল সকালে এই শহর ছেড়ে চলে যাবে। রিয়াদ গাড়ি থেকে নেমে ধীর পায়ে রিমির ফ্লোরে ওঠে। সে দরজায় নক করে। দরজা খুলে রিমি দাঁড়িয়ে থাকে, তার চোখগুলো ফোলা, যেন অনেক কেঁদেছে। রিয়াদ ভাই, আপনি এখানে কেন এসেছেন? ভয় পেও না, আমি তোমাকে মারতে আসিনি। আমি মৃত্যুকে ভয় পাই না রিয়াদ ভাই, কিন্তু আপনাকে ভয় পেতে শুরু করেছি। সেদিন রাতে আপনি যে রূপে এসেছিলেন সেটা আমি ভুলতে পারছি না। আমাকে ভেতরে আসতে দেবে? শুধু 2টা মিনিট। রিমি একটু ইতস্তত করে দরজা থেকে সরে দাঁড়ায়। রিয়াদ ধীর পায়ে ভেতরে ঢোকে। ঘরটা বেশ অগোছালো। একটা ট্রাভেল ব্যাগ অর্ধেক গোছানো অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রিয়াদ ব্যাগটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। কাল
সকালে চলে যাচ্ছ? হ্যাঁ, আপনিই তো বলেছিলেন এই শহর ছাড়তে। হ্যাঁ, বলেছিলাম, কারণ এই শহরটা তোমার জন্য নিরাপদ না। সিকান্দার সাহেবের ছায়া অনেক বড়, ও তোমাকে খুঁজবে। উনি আমাকে কেন খুঁজবেন? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। ওনার শুধু একটা জেদ ছিল আমাকে আটকে রাখার। জেদ মানুষের চোখ অন্ধ করে দেয় রিমি, আর গ্যাংস্টারদের জেদ তো আরও ভয়ঙ্কর। আপনি তো একজন গ্যাংস্টার, তাই না? আপনার জেদ কোথায়? রিমির এই প্রশ্নে রিয়াদ স্তব্ধ হয়ে যায়। সে রিমির চোখের দিকে তাকায়। ওই চোখে কোনো ঘৃণা নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা আর অভিমান। আমার কোনো জেদ নেই রিমি, আমার শুধু একটা ভুল ছিল। আমি ভেবেছিলাম আমি অন্ধকারেই ভালো আছি, কিন্তু তুমি আমাকে আলো দেখিয়েছিলে। আলো? যে মানুষটা কাল রাতে আমার মাথায় পিস্তল ঠেকিয়েছিল, সে আলোর কি বোঝে? তুমি বুঝবে না রিমি, আমি যদি সেদিন পিস্তল না ঠেকাতাম, তবে আজ সকালে সিকান্দারের লোকেরা তোমাদের লাশ হাতির ঝিলে ভাসিয়ে দিত। আমি বসের সাথে বেইমানি করেছি শুধু তোমাদের বাঁচানোর জন্য। বেইমানি? তার মানে সিকান্দার সাহেব সব জেনে গেছেন? হ্যাঁ, আর এই বেইমানির শাস্তি আমি পেয়েছি। রিয়াদ তার জ্যাকেটের চেনটা সামান্য নিচে নামায়। রিমি আতঙ্কে দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। রিয়াদের সাদা শার্টটা রক্তে ভেজা, তার বুকে এবং ঘাড়ে কালশিটে আর ক্ষতের দাগ। আল্লাহ! রিয়াদ ভাই, এগুলো কি? কে করেছে আপনার এই অবস্থা? যারা আমাকে জ্যান্ত কবর দিয়েছিল তারাই করেছে। আমি মরেই গিয়েছিলাম রিমি, শুধু একটা হিসাব মেটানোর জন্য ফিরে এসেছি। না না রিয়াদ ভাই, আপনি এমন করবেন না। আপনি আমাদের সাথে চলুন, আমরা অনেক দূরে চলে যাব, কেউ আমাদের খুঁজে পাবে না। সেটা সম্ভব না রিমি, আমার রাস্তা অন্যদিকে। আমি শুধু তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি, আমি জানতামও না ভালোবাসা কি। কিন্তু যেদিন তুমি কফি শপে আমাকে চিজ কেক খাইয়েছিলে, যেদিন তুমি আমাকে ওই গোলাপ ফুলটা দিয়েছিলে, সেদিন আমার মনে হয়েছিল আমার মতো একটা দানবেরও হয়তো বাঁচার অধিকার আছে। রিয়াদ ভাই প্লিজ কাঁদবেন না। রিয়াদের মতো একটা পাথর কঠিন গ্যাংস্টারের চোখ দিয়ে আজ জল গড়িয়ে পড়ছে। রিমি আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে রিয়াদের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম রিয়াদ ভাই। আমি ভেবেছিলাম আপনি খুব নিষ্ঠুর। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এই রক্ত আর অন্ধকারের মাঝে মরতে দেব না। আমার সময় শেষ রিমি, তুমি নাফিসের সাথে কাল সকালেই চলে যাবে। ও তোমাকে ভালো রাখবে। আর একটা কথা মনে রেখো, এই যমদূতের জীবনে তুমিই ছিলে একমাত্র শান্তির সুর। রিয়াদ রিমির কপালে আলতো করে একটা চুমু খায়। তার ঠোঁট কাঁপছে। এরপর সে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। রিমি দরজার সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রিয়াদ জানে সে তার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে পেছনে ফেলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। রাত 8টা, হোটেল ইম্পেরিয়াল এর আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। রিয়াদ তার প্রাডো গাড়িটা এমন একটা অন্ধকারে পার্ক করে যেখানে সিসিটিভি ক্যামেরা নজর পৌঁছায় না। সে তার কালো ট্যাকটিক্যাল জ্যাকেটটা পরে নেয়। জ্যাকেটের ভেতর 2টা গ্লোক পিস্তল, কোমরে ট্যাকটিক্যাল নাইফ আর পিঠে সেই স্নাইপার রাইফেল। রিমের কাছ থেকে বিদায় নেওয়ার পর রিয়াদের চোখে এখন আর কোনো মায়া বা ইমোশন নেই। সে একটা নিখুঁত কিলিং মেশিন। কিরে, বস তো আজকে রুফটপে বিশাল পার্টি দিতেছে। আমাদের কপাল খারাপ, এই বেসমেন্টে ডিউটি পইরা গেছে। আরে সমস্যা নাই, মুন্না ভাই কইছে এই ডিউটি শেষ হইলে আমাদের লাইগাও বোতল পাঠাইব। গার্ড দুটো একটা পিলারের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছিল। রিয়াদ তাদের পেছন দিয়ে একদম নিঃশব্দে এগিয়ে যায়। সে কোনো গোলাগুলি করে না। চোখের পলকে সে নিজের দুহাত দিয়ে দুজন কাঠের ঘাড় এমনভাবে পেঁচিয়ে ধরে যে তারা কোনো শব্দ করার আগেই জ্ঞান হারায়। রিয়াদ তাদের বডি দুটো একটা অন্ধকারের কোণে লুকিয়ে রাখে। ওই তোরা কই গেলি? সিগারেট কি একা একা খাবি নাকি? তৃতীয় গার্ডটা এগিয়ে আসতেই রিয়াদ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এসে তার মুখে একটা সজোরে ঘুষি মারে। লোকটা ফ্লোরে লুটিয়ে পড়ে। রিয়াদ তার পিস্তলে বাড়তে আঘাত করে তাকে পুরোপুরি অজ্ঞান করে দেয়। মাত্র 2 মিনিটের মধ্যে পার্কিংয়ে 4 জন গার্ড খতম। রিয়াদ পার্কিংয়ের ফায়ার এক্সিট দরজা খুলে সিঁড়ির দিকে পা বাড়ায়। খেলা শুরু। হোটেলের রুফটপে যাওয়ার জন্য রিয়াদ লিফট ব্যবহার করে না, কারণ লিফটের সিসিটিভি আছে। সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। 5 তলার ল্যান্ডিংয়ে পৌঁছাতেই সে দেখে শিকদারের 4 জন লোক অটোমেটিক রাইফেল নিয়ে পাহারা দিচ্ছে।
আরে এইদিকে কেডা আয়, তুই কেড়ে? লোকটা বন্দুক তাক করার আগে রিয়াদ তার জ্যাকেট থেকে দুটো গ্লোক পিস্তল বের করে। সে ফ্লোরে স্লাইড করে ডাবল ফায়ার করে। সাইলেন্সার লাগানো পিস্তলের ফিস ফিস শব্দে চারজন গ্যাংস্টার চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়ে। তোদের বসের সময় শেষ। রিয়াদ আটতলায় পৌঁছে সেখানে আরও 10-12 জন লোক পজিশন নিয়েছিল। তারা রিয়াদকে দেখে ব্রাশ ফায়ার শুরু করে। রিয়াদ একটা কংক্রিটের পিলারের আড়ালে আশ্রয় নেয়। মার শালারে, রিয়াদ ভাইসা আছে। রিয়াদ পকেট থেকে একটা স্মোক গ্রেনেড বের করে তাদের দিকে ছুঁড়ে মারে। পুরো করিডর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রিয়াদ সেই ধোঁয়ার ভিতর দিয়ে একটা কিলিং মেশিনের মতো এগিয়ে যায়। সে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আর পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ফায়ার করে একের পর এক গ্যাংস্টারকে শেষ করতে থাকে। তোদের এই রক্তই আজ আমার মুক্তি। এই অ্যাকশন সিকোয়েন্সটি একদম নিউ নয়ার স্টাইলে। চারদিকে কাঁচ ভাঙার শব্দ, রক্তের ছিটে আর বারুদের গন্ধ। রিয়াদের বাম কাঁধে একটা গুলি ঘষে যায়, কিন্তু সে থামে না। তার চোখে শুধু সিকান্দারের মৃত্যু লেখা আছে। রিয়াদ রক্তমাখা অবস্থায় হোটেলের রুফটপ লাউঞ্জে পৌঁছায়। লাউঞ্জের পরিবেশ তখন থমথমে। পার্টির মিউজিক বন্ধ হয়ে গেছে। ফ্লোরে সিকান্দারের লোকজন লাশ পড়ে আছে। মুন্না একটা টেবিলের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছে। তার হাতে একটা পিস্তল। রিয়াদ, তুই তুই কেমনে বাচ্চা এলি? আমি নিজের হাতে তোরে কবরে শুয়েছি। কবর আমাকে নিতে চাইনি মুন্না, মাটি আমাকে ফিরিয়ে দিয়েছে শুধু তোদের হিসাব মেটানোর জন্য। তুই সামনে আইলে আমি তোরে মাইরা ফেলবো। আমি কইতাছি এক কদমও সামনে আইবি না। রিয়াদ কোনো কথা না বলে নিজের জ্যাকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে। সে গ্রেনেডের পিনটা দাঁত দিয়ে টেনে খুলে মুন্নার দিকে ছুঁড়ে মারে। গ্রেনেডটা মুন্নার ঠিক পায়ের কাছে গিয়ে পড়ে। মুন্নার গ্রেনেডটা তুলে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই একটা বিকট বিস্ফোরণ ঘটে। রুপটপের একটা অংশ কেঁপে ওঠে। মুন্নার শরীরটা ছিটকে গিয়ে কাছের দেওয়াল ভেঙে নিচে পড়ে যায়। রিয়াদ সেই ধোঁয়া আর আগুনের ভেতর দিয়ে ধীর পায়ে সিকান্দারের ভিআইপি কেবিনের দিকে এগোয়। সব শেষ, এবার শুধু তুই আর আমি। সিকান্দার। রিয়াদের চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। তার হাতে ধরা পিস্তল থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে জানে এই দরজার ওপাশেই তার জীবনের সবচেয়ে বড় শয়তানটা বসে আছে। রিয়াদ দরজায় লাথি মেরে ভিআইপি কেবিনের ভেতর ঢোকে। ভিআইপি কেবিনে ভারী কাঠের দরজাটা সজোরে ভেঙে ফেলার পর ভেতরের দৃশ্যটি দেখে থমথমে হয়ে যায়। রাত তখন 9:15। সিকান্দার সাহেব তার চামড়ার রিভলিং চেয়ার থেকে ছিটকে মেঝেতে পড়ে গেছেন। তাতে সিগারেটটা কার্পেটের উপর পড়ে ধোঁয়া ছড়াচ্ছে। রিয়াদ ধীর পায়ে ঘরের ভেতর ঢোকে। তার শরীর থেকে রক্ত আর বারুদের গন্ধ বেরোচ্ছে। রিয়াদ, তুই 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 তো মরে গিয়েছিলি। মৃত মানুষ তো আর ফিরে আসে না বস। আমি শুধু একটা অসম্পূর্ণ কাজ শেষ করতে এসেছি। তুই কি পাগল হয়েছিস? নিচ থেকে পুলিশের সাইরেন বাজছে, আমার বাকি লোকেরা উপরে আসছে। তুই এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না রে। আমার জ্যান্ত ফেরার কোনো ইচ্ছাও নেই। আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। কি পেয়েছিস তুই? একটা মেয়ে? ওই সামান্য একটা মেয়ের জন্য তুই নিজের জীবন, নিজের ক্যারিয়ার সব শেষ করে দিলি? ও সামান্য মেয়ে ছিল না বস, ও ছিল আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো। আরে বোকা, তুই তোকে চিনিস কি না? ও তোকে বোকা বানিয়েছে। ও তো ওই ছেলেটার সাথে পালাচ্ছিল। আমি সব জানি, কিন্তু আপনি জানেন না আপনি আমার কাছ থেকে কি কেড়ে নিতে চেয়েছিলেন। আমি তোকে টাকা দেবো রিয়াদ, তুই যা চাস আমি তাই দেবো। তুই আমার পুরো সাম্রাজ্যের অর্ধেক নিয়ে নে, শুধু আমাকে আজকের মতো ছেড়ে দে। আপনার সাম্রাজ্যের কোনো দাম আমার কাছে নেই। আপনি আমার ভেতরের মানুষটাকে জ্যান্ত কবর দিয়েছিলেন। রিয়াদ, তুই তো জানিস গ্যাংস্টারদের জীবনে কোনো মায়া থাকতে নেই। তুই কেন এই ভুলটা করলি? ভুলটা আমি করিনি বস, ভুলটা আপনি করেছিলেন। আপনি আমার ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে দিয়েছিলেন। সিকান্দার বুঝতে পারে রিয়াদ আজ কোনো কথা শুনবে না। সে পেছনের ডয়ের থেকে পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু রিয়াদ তার চেয়ে অনেক বেশি ক্ষিপ্র। রিয়াদ তার গ্লোব পিস্তলটি তুলে ধরে। আপনার সময় শেষ বস। রিয়াদ কোনো ইমোশন না দেখে সিকান্দারের বুকে পরপর দুটো গুলি করে। সিকান্দার চোখ বড় বড় করে ফ্লোরে লুটিয়ে পড়ে। তার শরীরটা কয়েকবার কেঁপে স্থির হয়ে যায়। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হিসাব বরাবর। রিয়াদ পিস্তলটা নামিয়ে পেছনের দিকে ঘুরতে যায়। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভেতরে একটা গোপন দরজা খুলে যায়। সিকান্দারের এক ব্যক্তিগত বডিগার্ড যে এতক্ষণ লুকিয়েছিল সে বেরিয়ে এসে রিয়াদের পিঠে এবং বুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ব্রাশ ফায়ার করে। আহ! রিয়াদের শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে।
তার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়েছে, সে ফ্লোরের উপর মুখ থুবড়ে পড়ে। বডিগার্ডটা আবার গুলি করতে যাওয়ার আগে রিয়াদ নিজের কোমরে থাকা ট্যাকটিক্যাল নাইফটা ছুঁড়ে মারে। নাইফটা বডিগার্ডের গলায় গেঁথে যায় এবং সেও সেখানে মেঝেতে লুটিয়ে পড়ে। রিয়াদের চোখের সামনে সবকিছু ঘোলাটে হতে শুরু করে। এই রক্তস্নানের ঠিক বিপরীতে শহরের আরেক প্রান্তে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। রাত তখন 10টা। একটি নামকরা হাসপাতালের আইসিইউ রুম। মনিটরে বিপ বিপ শব্দের মাঝে এক অদ্ভুত হাহাকার। রিমি আইসিইউর বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে, তার মুখে অক্সিজেন মাস্ক। পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার নাফিস। স্যার, পেশেন্টের প্রেশার তো খুব দ্রুত ড্রপ করছে। অক্সিজেন ফ্লোটা একটু বাড়িয়ে দাও সিস্টার, আর ডোপামিন ইনজেকশনটা রেডি রাখো। জি স্যার, দিচ্ছি। কিন্তু ওনার কন্ডিশন তো খুব খারাপ মনে হচ্ছে। আমি জানি ওনার ব্রেন ক্যান্সার একদম লাস্ট স্টেজে চলে গেছে। স্যার, ওনার কি কোনো আত্মীয় স্বজন নেই? কেউ তো বাইরে অপেক্ষা করছে না। ওর কেউ নেই সিস্টার, ও একদম একা। ও জানতো ওর হাতে সময় নেই, তাই আর কারোর সাথে মায়া বাড়াতে চায়নি। নাফিস রিমির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে পড়ে হাতির ঝিলের সেই সন্ধ্যার কথা। আমি একজন ডাক্তার হয়ে আমার বন্ধুটাকে বাঁচাতে পারলাম না। সেদিন হাতির ঝিলে ও যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আমি ওকে মিথ্যা সান্ত্বনাটাও দিতে পারিনি। উনি সেদিন কি বলেছিলেন স্যার? ও শুধু বলেছিল, নাসিফ, আমি চাই না আমার এই অসুখের কথা কেউ জানুক, বিশেষ করে রিয়াদ ভাই যেন কোনোদিন না জানেন। ও লোকটাকে খুব সম্মান করত। কিন্তু স্যার, কেউ যদি ভালোবাসে তবে তো শেষ সময় তাকে কাছে রাখতে চায়। রিমি অন্যরকম ছিল সিস্টার। ও জানতো এই লোকটা অন্ধকার জগতের মানুষ। ও চেয়েছিল এই লোকটা যেন ওকে এই সুস্থ সুন্দর হিসেবেই মনে রাখে। মৃত্যুর এই করুণ চেহারাটা ও কাউকে দেখাতে চায়নি। নাফিস রিমির হাতটা নিজের হাতের মুঠো নেয়। রিমির হাতের আঙ্গুলগুলো একদম বরফের মতো ঠান্ডা। নাফিস বুঝতে পারে রিমির আয়ু আর মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের ব্যাপার। রাত 10:30, হোটেল ইম্পেরিয়াল এর রুপটপ লাউঞ্জ। রিয়াদ ভিআইপি কেবিনের ফ্লোরে রক্তে ভেসে পড়ে আছে। তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার বুক থেকে রক্ত বেরোচ্ছে। রিমি, আমি আসছি। রিয়াদ অনেক কষ্টে নিজের রক্তমাখা হাতটা পকেটের দিকে নিয়ে যায়। তার আঙ্গুলগুলো অবশ হয়ে আসছে। সে কোনো মতে ফোনটা বের করে রিমির নম্বরে ডায়াল করে। ফোনটা রিং হতে থাকে। ওদিকে আইসিইউর রুমে রিমির পাশে রাখা ভ্যানিটি ব্যাগের ভেতরে ফোনটা বেজে ওঠে। নাফিস ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকায়। সেখানে রিয়াদ ভাই নামটা জলজল করছে। নাফিস একটু দ্বিধা করে ফোনটা রিসিভ করে। হ্যালো রিমি, রিমি তুমি কোথায়? আমি আমি সব শেষ করে দিয়েছি। হ্যালো রিয়াদ ভাই, আমি নাসিফ বলছি, ডক্টর নাসিফ। নাফিস, তুমি তুমি রিমির ফোন কেন ধরেছ? রিমি কোথায়? রিয়াদ ভাই, রিমি আইসিইউতে, ও অজ্ঞান হয়ে গেছে। আইসিইউ? কেন? ওর কি হয়েছে? কেউ কি ওর উপর হামলা করেছে? আমাকে বলো, আমি কাউকে ছাড়বো না। কেউ হামলা করেনি রিয়াদ ভাই। রিমির ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ। ওর হাতে আর হয়তো কয়েকটা ঘন্টা সময় আছে। নাফিসের এই কথাটা রিয়াদের কানে যেন বাজ পড়ার মতো শোনায়। রিয়াদের মনে হয় তার পুরো শরীরটা কেউ বরফ করে দিয়েছে। তার চোখের সামনে পৃথিবীটা এক নিমেষে মিথ্যা হয়ে যায়। ক্যান্সার? তুমি এসব কি বলছো? ও তো কাল সকালেই তোমার সাথে এই শহর ছেড়ে যাওয়ার কথা। রিমি কোথাও যাচ্ছিল না রিয়াদ ভাই। ও সেদিন হাতির ঝিল আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, কারণ আমি ওকে মৃত্যুর দিনক্ষণ বলে দিয়েছিলাম। আমি ওর বয়ফ্রেন্ড নই, আমি ওর ডক্টর। না না, এটা হতে পারে না। ও আমাকে কিচ্ছু বলেনি কেন? ও আপনাকে কষ্ট দিতে চায়নি রিয়াদ ভাই। ও চেয়েছিল আপনি যেন আপনার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসেন। ও আপনাকে একটা সুন্দর স্মৃতি দিয়ে যেতে চেয়েছিল। রিয়াদ আর কোনো কথা বলতে পারে না। তার হাত থেকে ফোনটা ফ্লোরে খসে পড়ে। তার মনে পড়ে যায় সেই রাতের কথা, যেদিন সে নাফিসের মাথায় পিস্তল ঠেকিয়েছিল। সে ভেবেছিল সে রিমিকে বাঁচাচ্ছে, কিন্তু রিমি তো আগে থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। আমি কি করলাম? আমি একটা মিথ্যার জন্য নিজের সব শেষ করে দিলাম। রিয়াদের চোখ দিয়ে রক্ত আর জল মিশে একাকার হয়ে গড়িয়ে পড়ে। সে যাকে বাঁচানোর জন্য নিজের পুরো গ্যাংস্টার শেষ করলো, নিজের শরীরটা ঝাঁঝরা করে দিল, সে মেয়েটি এখন অন্য এক মৃত্যুর সাথে লড়ছে, যে মৃত্যু রিয়াদের কোনো বন্দুক থামাতে পারবে না। রাত 11টা। আইসিইউর রুমের পরিবেশ আরও ভারী হয়ে আসে। রিমের লাইফ সাপোর্ট মেশিনের গ্রাফটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। বিকিপ শব্দটা খুব ধীরে হয়ে গেছে। স্যার, পেশেন্টের পালস একদম ড্রপ করে গেছে। ডিফাইব্রিলেটর রেডি করো জলদি।
স্যার, কোনো রেসপন্স নেই। মেশিন ফ্ল্যাটলাইন দেখাচ্ছে। আইসিউর মেশিনে সেই একটানা বিপ বিপ শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। নাফিস রিমির মুখের উপর থেকে অক্সিজেন মাস্কটা ধীরে ধীরে সরিয়ে নেয়। রিমির চোখ দুটো চিরতরের জন্য বন্ধ, তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও চলে গেছে সিস্টার। ওনার মুখটায় কি শান্ত লাগছে স্যার, যেন অনেক দিনের কোনো কষ্ট থেকে আজ মুক্তি পেলেন। হ্যাঁ, ওই পৃথিবীর সমস্ত জটিলতা, অসুস্থতার গ্যাংস্টারদের অন্ধকার থেকে চিরতরের জন্য মুক্ত হয়ে গেছে। নাফিস রিমির মাথায় উপর একটা সাদা চাদর টেনে দেয়। রিমির ওই সুন্দর স্নিগ্ধ মুখটা চিরকালের জন্য একটা অমলিন স্মৃতি হয়ে ঢাকা পড়ে যায়। সেতারের সুর, তার হাসি আর তার না বলা ভালোবাসা নিয়ে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নেয়। তার আর কোনোদিন কোনো কফি শপে বসে কাউকে চিজকেক খাওয়ানো হবে না। শহরের এক প্রান্তে যখন একটা পবিত্র আত্মা বিদায় নিচ্ছে, ঠিক তখন অন্য প্রান্তে এক যমদূত নিজের শেষ নিঃশ্বাস গুনছে। রক্ত, বেইমানি আর মৃত্যুর এই খেলায় আজ কেউ জেতেনি, জিতেছে শুধু এক অদ্ভুত বিষাদময় আর অসমাপ্ত সুর। রুপটপ লাউঞ্জের চারিদিকে ভাঙ্গা কাঁচ, বারুদের গন্ধ আর রক্তের ছোপ। রাত তখন 11:30। রিয়াদ মেঝেতে চিত হয়ে শুয়ে আছে। তার পিঠ আর বুকের ক্ষতগুলো থেকে অনবরত রক্ত ঝরছে। সে আকাশের দিকে তাকায়। মেঘ সরে গিয়ে একটা ম্লান চাঁদের আলো তার মুখের ওপর পড়ছে। মৃত্যুর এই হিমশীতল মুহূর্তে রিয়াদের চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের এক অন্ধকার অতীত। 20 বছর আগের এক কালবৈশাখীর রাত, পুরান ঢাকার এক ঘিঞ্চি বস্তি। 10 বছরের ছোট্ট রিয়াদ কাদামাখা উঠানে দাঁড়িয়ে কাঁপছিল। আম্মা, আব্বারে ওনারা মারতাছে কেন? আব্বারে ছাড়তে কও। রিয়াদের বাবা সামান্য একজন রিকশা চালক ছিলেন। স্থানীয় মহাজনের সুদের টাকা দিতে না পারে মহাজনের গুন্ডারা তাকে পিটিয়ে মেরে ফেলে। রিয়াদের অসুস্থ মা সেই শোক সইতে না পেরে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যান। ডাক্তার সাহেব, আমার আম্মারে একটু বাঁচান। আমি বড় হইয়া আপনার সব টাকা শোধ কইরা দিমু। আমার তো আর কেউ নাই। কিন্তু সমাজ সেদিন ওই এতিম অবহেলিত ছেলেটার দিকে ফিরেও তাকায়নি। কেউ এক মুঠো ভাত দেয়নি, কেউ মাথায় হাত রাখেনি। সেই রাতেই রিয়াদের ভেতরে নিষ্পাপ শিশুটা মরে গিয়েছিল। বাঁচার তাগিদে সে তুলে নিয়েছিল অস্ত্র। আশ্রয় পেয়েছিল সিকান্দারের কালো সাম্রাজ্যে। অবহেলা আর বঞ্চনা তাকে বানিয়েছিল এক অনুভূতিহীন খুনি। রিয়াদ একটা গভীর নিঃশ্বাস নিয়ে বাস্তবে ফিরে আসে। তার মনে হয় সারা জীবন অন্ধকারে থাকার পর রিমি ছিল তার জীবনের প্রথম এবং শেষ আলো। হঠাৎ তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রিয়াদ অনেক কষ্টে তার অবশ হয়ে আসা রক্তমাখা হাতটা পকেটে ঢোকায়। স্ক্রিনে নাফিসের নম্বর। রিয়াদ ফোনটা রিসিভ করে কানে কাছে নেয়। হ্যালো নাফিস। রিয়াদ ভাই, ও চলে গেছে। রিমি আর নেই। নাফিসের গলাটা কান্না জড়ানো। কথাটি শোনার পর রিয়াদের মনে হয় তার বুকের ওপর পুরো আকাশটা ভেঙে পড়েছে। তার গ্যাংস্টার পাথর কঠিন চোখ দুটো আজ প্রথমবারের মতো পুরোপুরি ভিজে যায়। কষ্ট পেয়ে মরেছে ও? না ভাই, একদম শান্তিতে ঘুমিয়ে গেছে। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় ওর মুখের অদ্ভুত একটা হাসি ছিল। হাসি ছিল? ও কি যাওয়ার আগে কিছু বলেছিল নাফিস? জ্ঞান হারানোর আগে ও শুধু একবার আপনার কথা বলেছিল রিয়াদ ভাই। বলেছিল আপনি যেন আর কোনোদিন অস্ত্র হাতে না নেন। ও আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রিয়াদের চোখ থেকে জলের ধারা নেমে আসে। যে চোখ কোনোদিন মৃত্যু দেখে ভয় পায়নি, আজ সেই চোখে এক বুক ফাটা হাহাকার আর অদ্ভুত এক প্রশান্তি। আমি আর অস্ত্র ধরবো না নাফিস, আমার সব যুদ্ধ শেষ। আপনি কোথায় রিয়াদ ভাই? আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আমি অনেক দূরে চলে যাচ্ছি নাফিস, ঠিক সেখানেই যেখানে রিমি আমার জন্য অপেক্ষা করছে। ওর জানাজাটা খুব সুন্দর করে দিও ভাই। ও খুব সাদামাটা থাকতে ভালোবাসতো। ওর কবরের উপরে কোনো দামি অহংকারী ফুল দেওয়ার দরকার নেই, শুধু কয়েকটা বেলি ফুল ছড়িয়ে দিও। ওগুলোতে রিমির মতো একটা স্নিগ্ধতা থাকে, একটা পবিত্রতা থাকে। জানো নাফিস, আমি সারা জীবন শুধু মানুষের রক্ত দেখেছি, বারুদের গন্ধ শুকেছি। 10 বছর বয়সে চোখের সামনে যখন মা বাবাকে বিনা চিকিৎসায় বিনা অপরাধে মরতে দেখলাম, তখন এই নিষ্ঠুর সমাজ আমার হাতে বইয়ের বদলে অস্ত্র ধরিয়ে দিয়েছিল। কেউ একবেলা ভাত দেয়নি, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। বাঁচার তাগিদে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একজন মানুষ। আমার বুকে কোনো হৃদয় ছিল না রে, ছিল একটা জ্যান্ত পাথর। কিন্তু
যেদিন প্রথম ছায়ানটের দরজার ফাঁক দিয়ে ওকে চোখ বন্ধ করে সেতার বাজাতে দেখলাম, সেদিন আমার বুকের ওই পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ও আমাকে কফি শপে নিজের হাতে চিজ কেক খাইয়েছিল জানিস। আমার মতো একটা খুনিকে একটা দানবকেও বলেছিল, তিতো জীবনের মাঝে একটু মিষ্টির ছোঁয়া নিন। একটা বাচ্চা ছেলের কাছ থেকে কিনে আমাকে একটা লাল গোলাপ দিয়েছিল। এই রক্তমাখা অন্ধকার জগৎ থেকে আমাকে টেনে বের করতে চেয়েছিল, কিন্তু আমি এতই অভিশপ্ত যে আমার অন্ধকারের নোংরা ছায়া ওর গায়েও লাগতে দিলাম। আমি ওর কষ্টটা, ওর ভেতরের রোগটা বুঝতেই পারিনি। সেদিন রাতে আমি যখন তোমার মাথায় পিস্তল ঠেকিয়েছিলাম, আমি ওর চোখে যে ভয় আর অসহায়ত্ব দেখেছিলাম, সেটা আজ এই মৃত্যুর মুহূর্তেও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো ভেবেছিলাম আমি ওকে সিকান্দারের হাত থেকে বাঁচাচ্ছি। আমি ভেবেছিলাম আজ এই পুরো গ্যাংটাকে শেষ করে দিলে আমি ওকে চিরকালের জন্য মুক্ত করতে পারবো। কিন্তু আমি তো ঘুণাক্ষরেও জানতাম না ও আগে থেকে মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছিল। আমি যদি একবার জানতাম নাফিস, তবে এই শেষ কয়েকটা দিন আমি বন্দুক ছেড়ে ওর শিয়রে বসে থাকতাম। ওর ওই ব্যথায় ভরা মাথাটা আমার বুকে লুকিয়ে রাখতাম। ওর চোখের পানি নিজের হাতে মুছে দিতাম। ওকে অন্তত বুঝতে দিতাম না ক্যান্সারের যন্ত্রণা কতটা কষ্টের। ওকে বলো নাফিস, এই এতিম অনাথ ছেলেটার জীবনে আর কাউকে ভালোবাসেনি। ও ছিল আমার প্রথম আর ওই আমার শেষ আলো। আমার শ্বাস ফুরিয়ে আসছে নাফিস, শরীরটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমার বুক পকেটে ওর দেওয়া সেই শুকনো গোলাপের পাপড়িটা আর লাল বোর্ড মার্কটা এখন আমাকে উষ্ণতা দিচ্ছে। ওকে বলো আমি আসছি। এই নিষ্ঠুর পৃথিবীতে আমাদের এক হওয়া হলো না। আমার এই রক্তমাখা হাতে ওকে ছোঁয়ার কোনো যোগ্যতা হয়তো আমার ছিল না, কিন্তু পরপারে যেন ও আমার জন্য ওর সেতারটা নিয়ে অপেক্ষা করে। আমি শুধু ওর কোলের কাছে মাথা রেখে ওর সুর শুনতে শুনতে ঘুমিয়ে যেতে চাই চিরকালের জন্য। রিয়াদ ভাই, হ্যালো, আপনি কি বলছেন এসব? রিয়াদ আর কোনো উত্তর দেয় না। সে ফোনটা হাত থেকে ফ্লোরে ফেলে দেয়। সে অনেক কষ্টে নিজের জ্যাকেটের ভেতর থেকে রিমির দেওয়া সেই শুকনো গোলাপের পাপড়ি আর লাল বুকমার্কটা বের করে বুকের উপর রাখে। আমি তো ভেবেছিলাম এই সমাজ শুধু কেড়ে নিতেই জানে, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে শিখিয়ে গেলে রিমি। রিয়াদের চোখ থেকে এক ফোঁটা রক্ত মিশ্রিত জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এই অন্ধকার জীবনে রিমির মতো একটা দেবদূতের কোনো জায়গা ছিল না। সে শুধু একটা মোহ আর মিথ্যার পেছনে ছুটে নিজের পুরো জীবনটা শেষ করে দিয়েছে। আমার এই রক্তমাখা হাতে তোমাকে ছোঁয়ার যোগ্যতা ছিল না রিমি। তুমি ঠিকই বলেছিলে, তিতো জীবনের মাঝে একটু মিষ্টির ছোঁয়া খুব দরকার ছিল। রিয়াদের চোখের সামনে আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, কিন্তু সেই অন্ধকারের মাঝে সে যেন রিমি সেতারের সুর শুনতে পায়। রিমি সেই স্নিগ্ধ চেহারা, বাতাসে ওড়া চুল আর সেই সুন্দর হাসিটা তার চোখের সামনে ভেসে ওঠে। আমি আসছি রিমি, এই দুনিয়ায় আমাদের এক হওয়া হলো না। পরপারে তুমি আমার জন্য সেতার নিয়ে অপেক্ষা করো। রিয়াদ চোখ বন্ধ করে নেয় এবং তার ঠোঁটে ফুটে ওঠে এক মিলান তৃপ্তির হাসি, কারণ সে জানে এই পৃথিবীতে না হোক অন্য কোনো দুনিয়ায় রিমি তাকে ঠিকই তার সেতারের সুর শোনাবে। রিয়াদের শ্বাস চিরতরের জন্য থেমে যায়।